হচ্ছে পড়া থেকে লবণ সংযোজন ব্যবহৃত লবণকে ফিউল আমরা বলি। লবণ থেকে সবচেয়ে বেশি থাকে। ইলেকট্রোড ব্যবহার করে পাতলা সালফিউরিক অ্যাসিডের ইলেকট্রন বিশ্লেষণে অ্যানোড উৎপন্ন উপাদানটি আছে পাতলা সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, পাতলা সালফিউরিক অ্যাসিড। তো পাতলা সালফিউরিক অ্যাসিড মানে কি? স্ট্রেস 4 এর মধ্যে কি দেওয়া? পানি দেওয়া। ঠিক আছে, স্ট্রেসের পানি দেওয়া। কি কি আছে? H+ আছে, SO4- আছে, OH- আছে। এই তিনটা কি আছে? আয়ন আছে। হাইড্রোজেন এখানে সালফিউরিক অ্যাসিডে H+ আছে, পানিতে H+ আছে, সেজন্য H+ একটা লিখলাম। সালফেট। তো দেখো, ধনাত্মক আয়নগুলো আমরা জানি ক্যাথোডে যেহেতু ধনাত্মক আয়ন যেহেতু একটা আছে, ইলেকট্রন গ্রহণ করে H2 এটা দুটো দিব, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে ক্যাথোডে। ক্যাথোড জিজ্ঞেস করবে, অ্যানোডে জিজ্ঞেস করছে। তো দেখো অ্যানোডে কে যাবে, সালফেট নাকি হাইড্রোক্সিল? সিম্পল, যেটা আমরা জানি হাইড্রোক্সিলের সক্রিয়তা সবচাইতে বেশি। তো অ্যানোডে কে যাবে? অবভিয়াসলি হাইড্রোক্সিলে যাবে। ঠিক আছে, হাইড্রোক্সিল যাবে। হাইড্রোক্সিলের বিক্রিয়াটা কি জানি এভাবে 4OH, 4 ইলেকট্রন মাইনাস 2H2 প্লাস অক্সিজেন। কি তৈরি করবে? অ্যানোডে অক্সিজেন গ্যাস তৈরি করবে। সবচেয়ে শক্তিশালী বিজারক, বিজারক কে? যে জারণ বিক্রিয়া করে, যে জারণ বিক্রিয়া করে। জারণ বিক্রিয়া করে কে? যে অ্যানোডে যায়। জারণ বিক্রিয়া করে কে? যে অ্যানোডে যায়। তো আলটিমেটলি কোশ্চেনটা কি? শক্তিশালী বিজারক জানতে চাওয়া মানে কি? কে আগে অ্যানোডে যাবে? বুঝতে পারতেছি। ঠিক আছে, তাহলে অবশ্যই পটাশিয়াম হচ্ছে আগে কোথায় যাবে? অ্যানোডে যাবে। হ্যাঁ, কে না কে, কে না কে, কে হচ্ছে আগে, সেজন্য হচ্ছে পটাশিয়াম আগে যাবে। শক্তিশালী বিজারক, মানে কি? যে জারণ বিক্রিয়া করা মানে কি? কোথায় যাবে? অ্যানোডে যাবে। অ্যানোডে কি আগে যায়? তার সক্রিয়তা বেশি, আর সক্রিয়তা বেশি সেটা চাইছে পটাশিয়াম সক্রিয়তা বেশি। শুষ্ক কোষ মানে ড্রাই সেল। ড্রাই সেল অ্যানোড হচ্ছে জিঙ্কের কোড। ড্রাই সেল মানে যে ব্যাটারি আর কি, যেমন পেন্সিল ব্যাটারি ইউজ করে না, সে ব্যাটারিগুলোকে অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়? জিঙ্কের কোড। বিশ্লেষণ করলে কোন আয়নটি আগে চার্জ করতে হবে? আগে চার্জ করতে হবে ঋণাত্মক আয়ন। ঋণাত্মক আয়ন আগে চার্জ করতে হবে মানে কি? ঋণাত্মক আয়ন আগে চার্জ করতে হবে মানে কি? আগে ইলেকট্রন ত্যাগ করতে চাইবে। কে আগে ইলেকট্রন ত্যাগ করতে চাইবে? যে বেশি সক্রিয় সে। যেহেতু হাইড্রোক্সি বেশি সক্রিয়, তাহলে হাইড্রোক্সিল হচ্ছে আগে ত্যাগ করতে চাইবে। ঠিক আছে, কিন্তু ব্যতিক্রম আমরা একটা জানি না, সেটা কোথায় হয়? সেটা হলো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। জাস্ট ঘনমাত্রা একটু বেশি থাকার কারণে হাইড্রোক্সিলের বদলে ক্লোরিন যায়। বাট এখানে তো সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কোনো মাত্রা কিছু বলা যায় না। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ কোনো কিছু হবে। ইউজুয়ালি জিজ্ঞেস করছে কে সবার আগে যাবে? আমরা কি জানি? না সাই পোলার ব্যাগ আজ আসে। হাইড্রোক্সিল সবচেয়ে বেশি শক্তি বলে এর জন্য হাইড্রোক্সিল। ক্যাটায়নের বলে কিন্তু উল্টা। ক্যাটায়নের বলে কিন্তু উল্টা, যে কম শক্তি সে ক্যাথোডে যায়, যে যদি কম শক্তি উল্টাকে পজিটিভ দিকটা। যে কিন্তু ধাতু মানে তড়িৎ কোনো ধাতুকে ধাতুর লবণের দ্রবণ, ধাতুর লবণের দ্রবণ বিভিন্ন যে তড়িৎদ্বার প্রস্তুত করা হয়, যে তড়িৎদ্বার প্রস্তুত করা হয়, সেটা ধরো একটা জিঙ্কের পাত্র, সেখানে আমরা জিঙ্ক সালফেট আছে এবং এই দ্রবণের মধ্যে জিঙ্ক দণ্ড ঢোকানো হলো।
জিঙ্ক সালফাইডের পাত্রে কি জিঙ্ক মূল্য ডুবানো হলো। এটাকে কি বলবো আমরা? জিঙ্ক সালফাইডের পাত্রে জিঙ্ক মূল্য ডুবাইছে, এই জিনিসটাকে আমরা কি বলবো? জিঙ্ক জিঙ্ক আয়ন তড়িৎদ্বার। ঠিক আছে, ধরো একটা কপার সালফেটের পাত্র আছে, এখানে কপার দণ্ড ডুবানো হয়েছে, এটাকে আমরা কি বলবো? কপার আয়ন তড়িৎদ্বার, কপার আয়ন তড়িৎদ্বার। ঠিক আছে, তো এরপরই ধাতু আয়ন তড়িৎদ্বার। সিলভারকে সিলভার নাইট্রেটের লবণে ডুবানো হয়েছে। ঠিক আছে, দেখো সিলভারকে সিলভার দণ্ড এস দণ্ড সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে ডুবানো হয়েছে, তাহলে এটা কি হচ্ছে? সিলভারের ধাতু আয়ন তড়িৎদ্বার বলবো। এটাকে কেন বলবো না? দেখো সিলভারের দণ্ডকে সিলভার ক্লোরাইড লবণের জলীয় দ্রবণে লবণের তাও জলীয় দ্রবণ হইতে পারে না, এটা সলিড দিচ্ছে, তাহলে হচ্ছে না, অ্যাকোয়াস লাগবে। মার্কারি লিকুইড আর মার্কারি ক্লোরাইড হচ্ছে সলিড, এটা তো হতে পারে না। এটা সলিড হতে হবে দণ্ডটা, আর এটাতে অ্যাকোয়াস সলিউশন হতে পারে। ঠিক আছে, না এটাও অ্যাকোয়াস সলিউশন, এটাও অ্যাকোয়াস সলিউশন, তাহলে হচ্ছে না। আর এটা কখন হতো? যখন এফি দণ্ডকে Fe2+ এর দ্রবণে দ্রবীভূত করা হয় তখন হতো ধাতু তড়িৎদ্বার, অথবা Fe দণ্ডকে Fe3+ এ ডুবানো হলে তখন হতো ধাতু তড়িৎদ্বার, বাট হচ্ছে না। এটা আবার ধাতু তড়িৎদ্বার কি? একটা ধাতুর দণ্ড থাকতে হবে, এই যে ধাতুর দণ্ড আছে, এবং ওই ধাতুর লবণ থাকতে হবে, হ্যাঁ ওই ধাতুর লবণের দ্রবণ আছে। ঠিক আছে, তাহলে আমরা জিনিসটাকে কি বলতে পারি? ধাতু তড়িৎদ্বার। ঠিক আছে, কোন একটা ধাতুর মধ্যে লবণ আছে প্লাস ধাতব দণ্ড আছে প্লাস ওই ধাতুর লবণের দ্রবণ আছে, সিম্পলি আমরা কি বলতে পারি? ধাতু তড়িৎদ্বার। গ্যাস ইলেকট্রন কোডে গ্যাস ইলেকট্রোডে কোন ধাতু যুগল ব্যবহার করা হয়? একটু মনে রাখবো, প্লাটিনাম আর অরান, স্বর্ণ আর প্লাটিনাম, এটা হচ্ছে গ্যাস ইলেকট্রোড ব্যবহার করা হয়। সঠিক বিক্রিয়া কোনটি? হাইড্রোজেন দিয়ে অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি হয়। পানি তো ঠিক এবং ভেঙে যায় না, তড়িৎ বিশ্লেষণ করানো হয়, এটাও হয় না। H2O তৈরি হয় না ভাবে, এভাবে হয় না। এটা সঠিক বিক্রিয়া, পানি আর অক্সিজেন, হাইড্রোজেন আর অক্সিজেন মিক্স হয়ে পানি তৈরি করে। ইটস এ সিম্পল বিক্রিয়া। অ্যানোড তড়িৎদ্বারে হয় জারণ, ক্যাথোড তড়িৎদ্বারে হয় বিজারণ। ওকে, এখানে ক্যাথোডের কোনটা ঘটে? আমরা জানি এই পাশেরটা ক্যাথোড, ঠিক আছে, এই পাশেরটা ক্যাথোড। তো ক্যাথোডে কি ঘটে? এটি হচ্ছে কপার 2+, কপার 0, তাহলে কপার ক্যাথোডে হয় বিজারণ, দুইটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়, এই বিক্রিয়াটা ঘটে না। কপার 2+ থেকে কিসে পরিণত হয়? কপার ধাতুতে পরিণত হয়, এটা হচ্ছে বিক্রিয়া, এটা হচ্ছে উৎপাদন। আলটিমেটলি এই যে কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়, এটা। আচ্ছা, এখানে দ্বারা গঠিত তড়িৎ রাসায়নিক কোষের কোষ সংকেত লেখে। তাহলে দেখো হাইড্রোজেন আছে আর জিঙ্ক আছে, তো জিঙ্ক আমরা বেশি সক্রিয় জানি, জিঙ্ক আমরা কি জানি? বেশি সক্রিয় জানি। জিঙ্ক যেহেতু বেশি সক্রিয়, সেজন্য জিঙ্ক হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে, আর হাইড্রোজেন যেহেতু কম সক্রিয়, হাইড্রোজেন ক্যাথোড হিসেবে কাজ করবে। আমরা কি লিখতে পারি? অ্যানোডে জারণ হয়, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, এটা না 0, এখানে হচ্ছে কত? 0, আর এখানে +2, জারণ সংখ্যা বাড়ছে, জারণ সংখ্যা বাড়া মানে জারণ এভাবে লিখতে পারি। ঠিক আছে, তারপরে এই যে সমান চিহ্ন দিলাম, তারপরে হবে উল্টা, হাইড্রোজেন প্লাস থেকে হাইড্রোজেন ধাতু, হাইড্রোজেন প্লাস থেকে হাইড্রোজেন ধাতু গ্যাসে পরিণত হবে। সো এটা হচ্ছে জারণ সংখ্যা ছিল +1, এটা হয়ে গেল 0, +1 থেকে 0 মানে কি? +1 থেকে 0 মানে জারণ সংখ্যা কমে গেছে, জারণ সংখ্যা কমলে কি বিজারণ, তাহলে এটা বিজারণ, এটা জারণ। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কোষ সংখ্যা।
এটা কোথায় আছে? জিম থেকে জিএম টু প্লাস থেকে এস টু, আমার বি নাম্বার আছে। ঠিক আছে। আচ্ছা, এ নাম্বার আর বি নাম্বার দেখতে হুবহু সেম, কিন্তু সমস্যা হচ্ছে এখানে এই যে হাইড্রোজেন গ্যাস, এটা লেখা নাই এই এক নাম্বারে। সেখানে গ্যাস এর জন্য অ্যাটমসফিয়ার লেখা আছে, চাপ এরকম। সো এবং এর পাশে কমা হিসেবে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা যায় হাইড্রোজেনের জন্য। হাইড্রোজেন যেহেতু গ্যাস, গ্যাসের জন্য তো ইলেকট্রোড লাগবে। গ্যাসের জন্য ইলেকট্রোড হিসেবে কি ব্যবহার করে? প্লাটিনাম ইলেকট্রোড ইউজ করা। তো কাহিনী হচ্ছে আহ, এইটা হচ্ছে আমার পারফেক্ট কেমিক্যাল। এক আর দুই একদম সেম, কিন্তু সমস্যা হচ্ছে এখানে অ্যাটমসফিয়ারটা লেখা নেই, এখানে অ্যাটমসফিয়ার লেখা আছে। জিঙ্কের ক্ষেত্রে যাতে চাপ ফ্যাক্টর কাজ করে, সেজন্য আমরা অ্যাটমসফিয়ারটা সহ ব্যবহার করব। ক্যালোমেল তড়িৎদ্বার, ক্যালোমেল তড়িৎদ্বার হচ্ছে মার্কারি তড়িৎ। তোমার হাইড্রোজেন তড়িৎদ্বার এগুলো হচ্ছে শূন্য। ক্যালোমেল তড়িৎদ্বার হচ্ছে মার্কারি তড়িৎদ্বার Sg2Cl2, মার্কারি তড়িৎদ্বার Sg2 Cl2, এটা কিছু তড়িৎদ্বার মুখস্থ করে অলরেডি একটা প্রশ্ন দেখেছি ক্যালোমেল তড়িৎদ্বার নিয়ে। অলরেডি একটা কোশ্চেন দেখেছি। এগুলো বইয়ের কোশ্চেন, হ্যাঁ বইয়ের কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, এগুলো করা উচিত। নিচের কোন মৌলটি পানি থেকে হাইড্রোজেনকে সরাতে পারবে? যে বেশি সক্রিয়, পারবে না বলছে, তাহলে যে কম সক্রিয়, কম সক্রিয় কে? টিন। আসলে এরকম না, পারবে তো। সুস্মিতা তো অনেক উপরে। কে না কে, জায়গায় এবার এলো যেন ফিরে সুস্মিতাকে পাবে হয়। সবাই পারবে, কথা একটু ভুল কোশ্চেন আসলে। কিন্তু পারবে, যে টিন হাইড্রোজেনের উপরে অবস্থান করছে, পারবে, সবাই পারবে। তাহলে এটা ভুল। ও পারবে, ও পারবে, ও পারবে, ও পারবে। এম এন পি কিউ, চারটার প্রমাণ বিজারণ বিবদ্ধ আছে। মাইনাস প্লাস প্লাস, কিন্তু অধিক সক্রিয় ধাতু। আচ্ছা, অধিক সক্রিয় ধাতু আমরা কেমনে চিনি? এই যে ধাতু সূত্রটা সিরিজ থেকে যত উপরে তত বেশি সক্রিয় না? যত উপরে তত বেশি সক্রিয়। উপরে থাকা মানে কি? উপরে থাকা মানে হচ্ছে জারণ বিভব বেশি। উপরে থাকা মানে কি? জারণ বিভব বেশি। আর নিচে থাকা মানে বিজারণ বিভব বেশি। এটা আমরা বুঝতে পারতেছি, কারণ উপরে থাকলে সক্রিয়। আমরা যদি উপরে থাকলে অ্যানোডে যাই সক্রিয় বেশি হওয়ার কারণে, আর নিচে থাকলে ক্যাথোডে যাই। অ্যানোডে যেহেতু যাই সেহেতু জারণ হয়, তারপরে ওর জারণ বিভব বেশি। ক্যাথোডে যেহেতু যাই নিচের দিকের গুলো, সেজন্য বিজারণ হয়, মানে এর বিজারণ বিভব বেশি। আলটিমেটলি কি বলা হয় এখান থেকে, যে যত উপরে থাকবে তত জারণ বিভব বেশি, যত নিচে থাকবে তত বিজারণ বিভব বেশি। তার মানে এখানে বসে, যার এখানে বিজারণ বিভব দেওয়া আছে, তো এখান থেকে আমরা দেখতে পাবো যার বিজারণ বিভবের মান বেশি সে তত নিচে অবস্থান করতেছে, সে তত নিচে অবস্থান করতেছে, আর সক্রিয়তা তত কম। তাহলে এখানে দেওয়া আছে কিউ এর হচ্ছে 1.36, সবচাইতে বেশি। আর পি এর হচ্ছে 0.8, সেকেন্ড হাইস্ট। আর এটা হচ্ছে -1.6, -2.92। আলটিমেটলি আমরা বলতে পারি মানে সবচাইতে বেশি বিজারণ বিভব ওর, যার বিজারণ বিভব বেশি সে সবচাইতে নিচে অবস্থান করতেছে। এই যে নিচের গুলোর বিজারণ বিভব বেশি থাকে, উপরের গুলো জারণ বিভব বেশি থাকে। তার মানে কিউ সবচাইতে নিচে। তারপর এর চাইতে একটু বেশি হচ্ছে পি প্লাস 0.8, -1.6, এর মানে কম।
বিজারণ বিভব কম মানে কি উপরে অবস্থান করে, বিজারণ বিভব বেশি মানে নিচে অবস্থান করে। এটা হচ্ছে এন, সবচেয়ে উপরে হচ্ছে এন। ধাতু সক্রিয়তা সিরিজে এদেরকে অবস্থান দিলে অবস্থানটি এভাবে হবে, উপরে এম, নিচে এম, তারপরে টি, তারপরে টি। যেহেতু সবার উপরে এম আছে, সেজন্য এম আমরা হবে সবচেয়ে বেশি সক্রিয়, একটু কম সক্রিয়, তারপর একটা সক্রিয়। বিজারণ বিভবটা সক্রিয়তার উল্টা বলেছে, সবচেয়ে বেশি সক্রিয় কিন্তু এম উপর আছে, তাহলে এম হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়। সেটা আবার বলে দিচ্ছি, বিজারণ বিভব মানে কি, কোথায় নিচের দিকের গুলো বিজারণ বিভব বেশি থাকে, যেহেতু নিচের দিকের গুলো ক্যাথোডে যায়, উপরের দিকের গুলো বিজারণ বিভব বেশি থাকে, যেহেতু উপরের দিকের গুলো অ্যানোডে যায়। কাহিনী হচ্ছে দ্যাটস ইট। আবার নিচের দিকে বসবে যাদের বিজারণ বিভব বেশি, তারা জলপের বেসিক সবচেয়ে বেশি, তারপর হচ্ছে 0.8 দ্বিতীয় নাম্বার এভাবে হচ্ছে বসছে সেই 10 জন। দেখতেছি সবচেয়ে উপরে হচ্ছে এম, এম হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। ঠিক আছে, বিজারণ বিভবের ক্রমে কে না কে মেগা এবার এলো, মেগা এবার এলো না, মেগা এবার এলো। তো এই জিনিসটা হচ্ছে, দেখো এটা হচ্ছে জারণ বিভবের ক্রম, আর এটা হচ্ছে সক্রিয়তার ক্রম। এটা কিসের ক্রম? সক্রিয়তার ক্রম। সক্রিয়তার ক্রম যে কথা আমরা কি জানি, সক্রিয়তা মানে জারণ, যে বেশি সক্রিয় সে জারণ করবে, যার সক্রিয়তা বেশি সে জারণে যাবে। মানে সক্রিয়তার ক্রম যে কথা, জারণ বিভবের ক্রম একই কথা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জারণ বিভবের ক্রম। কিন্তু আমার চাইছে কি বিজারণ বিভবের ক্রম, কিন্তু এটা ঠিক এটার উল্টা। ঠিক এটার উল্টা কয় নাম্বার? 2 নাম্বার। এটা হচ্ছে ঠিক আছে। আবার বলতেছি এই জিনিসটা আমার সক্রিয়তার ক্রম, সোডিয়াম সবচেয়ে বেশি সক্রিয়, সেকেন্ড বেশি সক্রিয় হচ্ছে ও, থার্ড বেশি সক্রিয় হচ্ছে ও। এখানে সক্রিয়তার ক্রম থেকে দেখতেছি সোডিয়াম সবচেয়ে বেশি সক্রিয়, এটা হচ্ছে সক্রিয়তার ক্রম। আমরা জানি যে বেশি সক্রিয় সে কোথায় কোথায় যায়, অ্যানোডে যায়। অ্যানোডে যদি যায় তাহলে আমার কি হবে, এটা জারণ বিভবের কথা বলতেছে, অ্যানোডে তো জারণ হয়, সেজন্য এটা সক্রিয়তার ক্রম যে কথা, জারণ বিভবের ক্রম একই কথা। তো জারণ বিভবের ক্রম আর বিজারণ বিভবের ক্রম পরস্পর উল্টা, সেজন্য হচ্ছে উল্টাচ্ছে। কিন্তু অধিক শক্তিশালী, শক্তিশালী মানে সক্রিয়, এটা জিজ্ঞেস করছে, সক্রিয় সেটা জিজ্ঞেস করছে। দেখো প্লাস থেকে জিরো, প্লাস থেকে জিরো তার মানে ইলেকট্রন, জারণ সংখ্যা কমছে, জারণ সংখ্যা কমা মানে কি বিজারণ, তাহলে এটা একটা বিজারণ বিভব। প্লাস থেকে জিরো, এটা একটা বিজারণ বিভব। আচ্ছা এটা বলা লাগবে না। পটাশিয়াম বেশি সক্রিয় সেটা তো আমরা জানি আগে থেকে, কারণ পটাশিয়াম তো উপরে অবস্থান করতেছে। সবল বিজারণ, যার বিজারণ বিভব বেশি, যার বিজারণ বিভব কম, যার বিজারণ বিভব কম। সবল বিজারক মানে কি, বিজারক মানে যে জারণ করে, যে জারণ করে। কে জারণ করবে? যে সক্রিয়, মানে উপরে আছে। এটা তো বিজারণ বিভবের ক্রম দেওয়া আছে। বিজারণ বিভব মানে কি, যারা নিচে থাকে তারা, ওর বিজারণ বিভব সবচেয়ে বেশি, সে ও সবচেয়ে বেশি নিচে থাকবে। ওর বিজারণ বিভব একটু কম, সেজন্য একটু উপরে। ওর বিজারণ বিভব আর একটু কম, সেজন্য আর একটু উপরে। ওর বিজারণ বিভব একদম কম, সেজন্য সবচেয়ে উপরে। এ হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়। এখান থেকে বলা যায় এ হচ্ছে সবচেয়ে। নিচের কোন তড়িৎদ্বারে জারণ প্রক্রিয়া বুঝায়? তো জারণ মানে কি? জারণ মানে হচ্ছে বেসিক্যালি জারণ সংখ্যা বাড়বে, জারণ সংখ্যা বাড়া। এখানে দেখো প্রথমে ছিল জারণ সংখ্যা 2, এখানে কিছু না থাকা মানে 0, তার মানে 2 থেকে 0 হয়ে গেছে, তার মানে কমছে, জারণ সংখ্যা কি হচ্ছে? কমছে। জারণ সংখ্যা কমলে হয় বিজারণ। এখানে 0 আর এখানে হচ্ছে +2, মানে জারণ সংখ্যা বেড়ে গেছে, 0 থেকে 2 এ চলে আসছে, তার মানে কি জারণ। তাহলে আমার অ্যান্সার হবে বি। বাকি দেখো এটা 2 ছিল 0 হয়ে গেছে, কমছে, কমা মানে বিজারণ। +1 ছিল 0 হয়ে গেছে, 1 থেকে 0 হয়ে যাওয়া মানে কমে যাওয়া, কমে যাওয়া মানে বিজারণ। বাকি 0টা বিজারণ।
কোন পদ্ধতি বিজারণ বোঝায়? বিজারণ বোঝালে তো জারণ সংখ্যা কমতে হবে। ঠিক আছে, 0 ছিল +2 হয়েছে, জারণ সংখ্যা বেড়ে গেছে, তাহলে জারণ +2 ছিল 0 হয়ে গেছে, কমে গেছে, কমে গেলে বিজারণ, কমে গেলে বিজারণ। এটা 0 ছিল +2 হয়ে গেছে, বেড়ে গেছে, জারণ 0 ছিল +1 হয়ে গেছে। ঠিক আছে, দেখো এই সবসময় এই দিক থেকে চিন্তা করবা, প্রথমটা বিক্রিয়ক, দ্বিতীয়টা উৎপাদ। বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়ার সময় কি হচ্ছে এটা চিন্তা করবা। ঠিক আছে, পিছন থেকে সামনে না, সামনে থেকে পিছনে, লেফট থেকে রাইট ছিল। 0 ছিল, 0 থেকে +1 হয়ে গেছে, তারপরে বেড়ে গেছে, বেড়ে যাওয়া মানে হচ্ছে জারণ, তাহলে একমাত্র কমছে হচ্ছে 2 নম্বর, তাহলে এটা হচ্ছে বিজয়। অ্যানোড রূপী জিঙ্কের সাথে, মানে জিঙ্ক হচ্ছে অ্যানোড, অ্যানোড রূপী জিঙ্কের সাথে মানে অ্যানোড হচ্ছে জিঙ্ক, এটার কোডটিকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা যাবে। তাহলে এমন একটা জিনিস চুজ করতে হবে যেটা জিঙ্কের চেয়ে কম সক্রিয়, কারণ আমরা জানি বেশি সক্রিয় যেগুলো আছে সেগুলো অ্যানোডে যায়, অ্যানোডে যায় যেগুলো হচ্ছে বেশি সক্রিয়, আর যেগুলো হচ্ছে কম সক্রিয় তারা হচ্ছে ক্যাথোডে যায়। তাহলে জিঙ্কের চেয়ে কম সক্রিয় কে? জিঙ্কের চেয়ে কম সক্রিয় শুধুমাত্র কোবাল্ট। এখান থেকে দেখলেও বোঝা যায় যে +28 +76 মোটামুটি কম, আর বাকি সব বেশি। অ্যালুমিনিয়ামের উল্টা দিচ্ছে, বাট যদিও 1.66 হবে, এল থেকে L3 প্লাস। আমরা সক্রিয়তা সিরিজ থেকেও দেখি, কে না, কে, ম্যাকগাইভার, এলো, জেনো, মানে মোটামুটি অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম সবগুলো হচ্ছে জিঙ্কের উপরে। তার মানে ওরা জিঙ্কের সাথে ক্যাথোড হিসেবে যাবে না, ওরা জিঙ্কের সাথে গেলে অ্যানোড হিসেবে যাইতো, কারণ তারা সক্রিয় বেশি। ক্যাথোড হিসেবে এমন একটা ধাতুকে যে চয়েস করতে হবে, যে ধাতুটা মোটামুটি আমাদের জিঙ্কের চেয়ে কম সক্রিয়, সেটা হচ্ছে কোবাল্ট। অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে 1 গ্রাম সমতুল্য অ্যালুমিনিয়াম জমা করার জন্য প্রয়োজনীয় ইলেকট্রনের মূল সংখ্যা কত? অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে 27। দেখো অ্যালুমিনিয়াম হচ্ছে এটা, এল থেকে 3টা ইলেকট্রন বিয়োগ করে L3 প্লাসে পরিণত হয়। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ইয়া হচ্ছে তোমার কিভাবে ইয়া বের করে, M/E না, M/E দিয়ে হচ্ছে বের করে না, যে কি পরিমাণে ইয়া লাগবে, তার ভর সংখ্যাকে তুল্য কতটা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে সেটা দিয়ে ভাগ করে, ডাব্লিউ মানে কত গ্রাম জমা হবে বা কত মূল জমা হবে সেটা বের করা হয়। এম হচ্ছে 27, আর যেহেতু 3টা ইলেকট্রন আদান প্রদান করছে 3, তাহলে হচ্ছে মোটামুটি 9 গ্রাম অ্যালুমিনিয়াম হচ্ছে কি জমা হবে। আচ্ছা, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের 1 মোল সঞ্চিত করতে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হয়? ম্যাগনেসিয়াম থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2 প্লাসে পরিণত হয়। তাহলে 1 মোলের জন্য কয়টা ইলেকট্রন দেওয়া হচ্ছে? দুইটা ইলেকট্রন। আমরা জানি যত ইলেকট্রন তত ফ্যারাডে বিদ্যুৎ, যত ইলেকট্রন লাগবে তত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। ঠিক আছে, গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে ক্ষেত্রে জমাকৃত সোডিয়ামের পরিমাণ ডাব্লিউ ইকুয়াল হচ্ছে M/E। হ্যাঁ, M/E দিলে চলবে, যেহেতু আইটি লাগবে না, M/F ইন্টু আইটি এগুলো লাগবে না, জাস্ট M/E 1 ফ্যারাডে বিদ্যুৎ বলছে। সো এম কত? 23। তো ইন্টু এই যে তোমার কত ফ্যারাডে বিদ্যুৎ দিছে সেটা, কি হচ্ছে কত, সোডিয়ামের হচ্ছে 1, বিদ্যুৎ কত দিছে? 1 ফ্যারাডে দিছে, তাহলে আলটিমেটলি কত হয়? 23 গ্রাম। ঠিক আছে, CuSO4 এ 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে কত মূল কপার জমা হবে? কত মূল বলছে, মূল। ঠিক আছে, কত মূল। তাহলে দেখো CuSO4 এর ধারণ সংখ্যা হচ্ছে +2, তার মানে 2টা ইলেকট্রন লাগবে, 2টা ইলেকট্রন মানে 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। 2 ফ্যারাডে বিদ্যুৎ হলে 1 মোল, কপার সালফেটে 2 ফ্যারাডে লাগে 1 মোলের জন্য, সুতরাং বিদ্যুৎ দেওয়া হচ্ছে কত ফ্যারাডে? 1 ফ্যারাডে। 1 ফ্যারাডের জন্য কত মোল? 0.5 মোল।
ঠিক আছে, জমা হবে বলছে। জমা কোথায় হয়? ক্যাথোড হয়। তাহলে 0.5 মোলের ক্যাথোড। 0.1 মোল জিঙ্ক আয়নকে জিঙ্কে পরিণত করতে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগে? সিম্পল। দেখো, 1 মোলকে করতে কত ফ্যারাডে লাগে? জিঙ্ক 2+ না, তাহলে দুইটা ইলেকট্রন লাগে, তাহলে 2 ফ্যারাডে। 1 মোলকে করতে লাগে 2 ফ্যারাডে, তার মানে 0.1 মোলকে করতে কত লাগে? মোলকে করতে কত লাগে? 2 × 0.1 গুণ করলে হচ্ছে 0.2 ফ্যারাড বিদ্যুৎ লাগে। সিম্পল। 1 মোল কপার জমা হতে কত ফ্যারাড বিদ্যুৎ তার দুই ফ্যারাডে কপারের চার্জ হচ্ছে দুইটা ইলেকট্রন আদান প্রদান করে। CaSO4 1 ফ্যারাডে চার্জ দ্বারা ক্যাথোডে কত গ্রাম জমা হবে? ক্যাথোডে কত গ্রাম জমা হবে? M/F। তো M কত? M হচ্ছে কপারের 63.5। কত? 2। কপারের আচ্ছা, ইলেকট্রন 2। আর কত ফ্যারাডে বিদ্যুৎ দেওয়া আছে? 1 ফ্যারাডে। আলটিমেটলি 63/2 মানে হচ্ছে 31.75। আনসার হচ্ছে এটা। ঠিক আছে। এনটিপিতে H2SO4 দ্রবণে কি পরিমাণ H2SO4 দ্রবণে কি পরিমাণ তড়িৎ চালনা করলে ক্যাথোডে 5 মোল হাইড্রোজেন গ্যাস বিমুক্ত হবে? তাহলে দেখো এখানে কি হয়, বিক্রিয়াটা এভাবে হয়, ক্যাথোডে বিক্রিয়াটা এভাবে হয়। দুইটা H+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে 1 মোল হাইড্রোজেন তৈরি করে। ঠিক আছে, দুইটা H+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে, মোটামুটি দেখো একটা H+ একটা ইলেকট্রন গ্রহণ করে একটা হাইড্রোজেন পরমাণু তৈরি করে। কিন্তু হাইড্রোজেন তো পরমাণু আকারে থাকে না, হাইড্রোজেন তো থাকে অণু আকারে, H2 হয়। তো সবাইকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা এটা মানে 1 মোল হাইড্রোজেন গ্যাস বোঝায় না এই জিনিসটা? 1 মোল হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, আমাকে তো 1 মোল হাইড্রোজেন গ্যাসের জন্য কয়টা ইলেকট্রন লাগে? দুইটা ইলেকট্রন লাগে। তো তাহলে 1 মোল হাইড্রোজেন গ্যাসের জন্য দুইটা ইলেকট্রন মানে 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগে। আমার জিজ্ঞেস করছে কত মোল? 5 মোল। তো 5 মোলের জন্য কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে? 10 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। সিম্পল হয়ে যায়। সিম্পল, কত ফ্যারাডে বিদ্যুৎ? 10 ফ্যারাডে বিদ্যুৎ। ঠিক আছে। 18 গ্রাম সঞ্চিত করার জন্য কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়? 18 গ্রাম সঞ্চিত করার জন্য, তাহলে আমাদের জানি অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে কি, তার মানে 3টা ইলেকট্রন। W = M/T কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে সেটা। তাহলে W কত? 18, M হচ্ছে 27, হচ্ছে 3, F। তাহলে আমি যদি কাটাকাটি করি 9, 9 দিয়ে 18 কাটলে 2, তার মানে আলটিমেটলি F এর ভ্যালু হচ্ছে 2। তার মানে কত? 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। তাহলে এটা দিয়ে W = M/E হচ্ছে তোমার কত ফ্যারাডে বিদ্যুৎ, সেটা হচ্ছে কত ফ্যারাডে বিদ্যুৎ সেটা এই সূত্র দিয়ে করা যায়। 13.5 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে অ্যালুমিনিয়াম পরিমাণ চার্জ লাগবে 13.5 গ্রাম। W = M/E × ফ্যারাডে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে সেটা। W হচ্ছে 13.5, M হচ্ছে 27, E হচ্ছে 3, আর F হচ্ছে এটা। আমি যদি 13.5 দিয়ে যদি 27কে ভাগ করি তাহলে 2/3 2/3 হয়। ঠিক আছে, তাহলে 13.5 দুগুণে 27, আলটিমেটলি এদিকে আসলে F হচ্ছে 3/2। এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে যাবে। ঠিক আছে, 3/2, তাহলে 3/2 মানে কত? 1.5 ফ্যারাডে। 1/5 ফ্যারাডে বিদ্যুৎ আছে আমার লাগবে। 18 গ্রাম জমা করতে এটা অলরেডি করেছি আমরা, 2 ফ্যারাডে লাগে। W হচ্ছে M/F। M হচ্ছে 18, এটা হচ্ছে M হচ্ছে 27, এটা হচ্ছে হচ্ছে 3 × F। 3 দিয়ে 27কে কাটলে 9, 9 দিয়ে 18কে কাটলে 2, তাহলে 2 ফ্যারাড।
রূপার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, এটা কষ্ট করে মুখস্থ করবো। 1.11 10⁻⁸ গ্রাম, 8 কেজি পার কুলম্ব। বের করা যায় আসলে, জেড ইকুয়ালস টু হচ্ছে M/EF দিয়ে, তো ক্যালকুলেটর ছাড়া কখনো বের করা যায় না। এক কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রন থাকে? এক কুলম্ব চার্জে 6.25 10⁻18 ইলেকট্রন থাকে। কেমনে বের করছে দেখো, এক মোল চার্জ সমান 96500 কুলম্ব। তাহলে 96500, এক মোল চার্জ মানে কত, 6.02 10⁻23 না? তাহলে 96500 কুলম্ব সমান 6.02 ইন্টু 10⁻23 কুলম্ব, 23 চার্জ। সুতরাং এক কুলম্ব সমান, এটা দিয়ে ভাগ করে দিচ্ছে, এটা দিয়ে ভাগ করে দিচ্ছে, ভাগ করে দেওয়ার পর কত আসছে, 6.24 ইন্টু 10⁻18। এটা একটু মনে রাখবা, একটু কষ্ট করে মনে রাখবা। এক কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রন, কতগুলো ইলেকট্রন চার্জ থাকবে, 6.25 ইন্টু 10⁻18টি ইলেকট্রনের থাকবে, ইলেকট্রন থাকবে আর কি, 6.25 10⁻18। 3 প্লাস 55.85 গ্রাম লোহাকে জমা করতে কত ফ্যারাডে লাগবে? 55.85 গ্রাম লোহা মানে এক মোল লোহা, কারণ এক মোল লোহার ভর হচ্ছে কত, 55.85। এক মোল লোহার ভর কত, 55.85। তাহলে এক মোলকে জমা করতে কত ফ্যারাডে লাগবে? যে 3 ফ্যারাডে, কারণ চার্জ দেওয়া আছে 3 ফ্যারাডে। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে 2 মোল সিলভার আয়নকে বিজারিত করতে কি পরিমাণ চার্জ প্রয়োজন? দেখো সিলভার আয়ন প্লাস, তার মানে এক মোলের জন্য কত লাগে, এই যে চার্জ একটা, তার মানে ইলেকট্রন একটা, তার মানে এক মোলের জন্য 1 ফ্যারাডে লাগে। আর কয় মোল চাইছে? 2 মোল। 2 মোলের জন্য কত লাগবে? 2 ফ্যারাডে লাগবে, সিম্পল। সিলভার নাইট্রেটের দ্রবণে তড়িৎ প্রলেপনকালে 0.5 মোল সিলভার জমা করতে কত মোল ইলেকট্রনের প্রয়োজন হয়? 0.5 মোল। এই যে আমরা এখানে দেখলাম, এক মোলের জন্য, এক মোলের জন্য লাগে হচ্ছে কত, 2 ফ্যারাডে। সরি, এক মোলের জন্য 1 ফ্যারাডে। এই যে সিলভার, যেহেতু একটা চার্জ, এক মোলের জন্য 1 ফ্যারাডে। সুতরাং 0.5 মোলের জন্য 0.5 ফ্যারাডে, এক মোলের জন্য কত, 1 ফ্যারাডে। 0.5 মোলের জন্য কত ফ্যারাডে? 0.5 ফ্যারাডে। আন্ডারস্ট্যান্ড? এক মোল সিলভার আয়নকে, এক মোল সিলভার আয়নকে পরমাণুতে পরিণত করতে কতটি ইলেকট্রন প্রয়োজন? এক মোল সিলভারকে এতে করতে কতটি পরমাণু প্রয়োজন? 6.023 10⁻23, 6.023 10⁻23 টি ইলেকট্রন এক মোল। ঠিক আছে, এক মোল মানেই তো এটা 6.0 10⁻23। তাহলে 6.0 10⁻23 কে চাইলে 60.22 10⁻22 লেখা যায়। গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে 20 গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা করতে কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন? কত কুলম্ব বলছে, ফ্যারাডে বলেনি। আমরা ফ্যারাডে বের করি, তারপর কুলম্ব বের করবো। আমরা কি জানি W ইকুয়ালস টু M/E ইন্টু F। তো আম, প্রথমে W হচ্ছে 20, আর ক্যালসিয়ামের ভর হচ্ছে 40, E হচ্ছে 2 ইন্টু F। আমি যদি কাটাকাটি করে এদিকে আসে 20, 20 20 কাটাকাটি করলে 1, তাহলে F সমান 1, তারপর 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে মানে কত কুলম্ব? 96500 কুলম্ব। তাহলে আমার কত লাগবে? 96500 কুলম্ব। তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত কপার সালফেটের প্লাটিনাম তড়িৎদ্বার 1 ঘন্টা যাবত বিদ্যুৎ চালনা করলে কতগুলো কপার পরমাণু জমা হবে? আমরা কি জানি? W ইকুয়ালস টু M/EF ইন্টু IT, যখন তড়িৎ প্রবাহ সহ দেওয়া থাকবে, সময় সহ দেওয়া থাকবে। এটাই হচ্ছে আমার ক্যালকুলেশন। M কত? কপার 63.5। M আসলে লাগবে না, আমাকে বলছে কতটুকু
কতগুলো কপার পরমাণু জমা হবে। তাহলে আমি একটা কাজ করতে পারি, দেখো আমি যদি এই বড় এমটাকে এভাবে নিয়ে আসি, W/M, বড় এমটাকে নিচে নিয়ে আসলাম এই পাশে, তাহলে এদিকে কি থাকলো, 1/F ইন্টু আইটি থাকলো, 1/F ইন্টু আইটি থাকলো, তাহলে এই যে আমরা এই W/M এর বদলে কি লিখতে পারি, আমরা কি জানি, n মূল সংখ্যা সমান W/M ইকুয়ালস টু N/NA ইকুয়ালস টু V/22.4 ইকুয়ালস টু S ইন্টু V, এরকম একটা সূত্র জানি না, মূল সংখ্যা সমান। যেহেতু আমার এখানে দেখো কতগুলো কপার পরমাণু এটা জানতে চাইছে, তো পরমাণু মানে হচ্ছে এইটা, এই n এর মান জানতে চাইছে। আমরা এই W/M এর জায়গায় N/N এ বসাতে পারি নিশ্চয়ই, তাহলে আলটিমেটলি হবে N/N বসালাম। 1/EF, 1/F ইন্টু আইটি, 1 ই কত, কপার 2, F কত 96500, I কত 1.25, T কত 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। আঠারো দুগুণে 36, তোমরা ওটাই ক্যালকুলেশনটা করতে হবে। n ইকুয়ালস টু হচ্ছে উপরে থাকবে 18, নিচে থাকবে 965 ইন্টু উপরে থাকবে 1.25, আর এদিকে নিচে n এ ছিল, n এটা এদিকে গুণ হয়ে কত হবে, 6.023 ইন্টু 10⁻23। মোটামুটি এটা ক্যালকুলেশন করলে কত আসে সেটা হচ্ছে আমরা জানি। এটা তো অনেক বড় ক্যালকুলেশন একটা, অনলি হ্যান্ড দিয়ে ক্যালকুলেশন করা যাবে কিনা সেটা তো বলতে পারতেছি না। কম দামের ধাতুর তৈরি 10টি শিকের ওয়েট আসছে, এটা ক্যালকুলেটর ছাড়া আসলে করা উচিত না, করা যাবেও না, এগুলো হচ্ছে এমনের সূত্র কি, সূত্র হচ্ছে এই যে ওইটা, W/M ইকুয়ালস টু 1/F ইন্টু আইটি, এখান থেকে এটার জায়গায় N/N এ বসাইতে হবে, n এর মান বের করতে হবে। আচ্ছা, 10 গ্রাম NaCl টু দ্রবণে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে সবটুকু ধাতু ক্যাথোডে সঞ্চিত হয়, সেক্ষেত্রে কত সময়ের প্রয়োজন, নিকেলের ভর হচ্ছে এত। একটু বড় ক্যালকুলেশন এটা, বাট আমি দেখাই জিনিসটা কেমন হয় আসলে। বাকিগুলো তো সবগুলো ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করা যাবে, এগুলো বোর্ড বোর্ড প্রশ্ন, সবগুলোর জন্য ক্যালকুলেটর প্রয়োজন। আমি জিনিসটা দেখাই, দেখো এখানে নিকেল ক্লোরাইড, নিকেলের ভর হচ্ছে 58.69, তাহলে আমি ক্যালকুলেটর দিয়ে করে দেখাই, নিকেল ক্লোরাইড এর ভর কত হবে, নিকেল ক্লোরাইডের ভর হচ্ছে 58.69 প্লাস 35, এটা 35.5 ইন্টু 2, তাহলে আমার টোটাল ভর কত, 71 প্লাস 58.69, যার আসলে হচ্ছে 129.69। এটা কিসের, এক মূল নিকেলের, ঠিক আছে, এক মূল নিকেলের ভর। তার মানে দেখো এখানে আমাকে বলছে এই পরিমাণ নিকেল আছে, 10 গ্রাম নিকেল আছে, 10 গ্রাম নিকেল আছে, এখানের মধ্যে যতটুকু নিকেল ধাতু ছিল সবগুলো কোথায়, ক্যাথোডে জমা হয়ে গেছে। তার মানে এই 10 গ্রাম নিকেলের মধ্যে নিকেল কতটুকু ছিল সেটা বের করতে, সেটা তো আমি জানি না। এই 10 গ্রাম নিকেলে কতটুকু নিকেল ছিল সেটা তো আমরা জানি না, সেটা আমাকে এখন এই সমীকরণের সাহায্যে বের করতে হবে। কিভাবে বের করব, যে 129.69 গ্রাম নিকেল ক্লোরাইডে নিকেল ছিল কয় গ্রাম, নিকেল ছিল হচ্ছে 58.69 গ্রাম, এই যে নিকেল 58.69, এটা হচ্ছে এক মোল আর কি, এক মোলের মধ্যে টোটাল ভর হচ্ছে 129.69, 129.69 গ্রামের মধ্যে নিকেল ছিল 58.69, সুতরাং এক এক গ্রামের মধ্যে ছিল 58.69 ডিভাইডেড বাই
129.69। সুতরাং এখানে কত ছিল? 10 গ্রাম নিতে হবে। 10 গ্রামের মধ্যে কত ছিল? 4.525 গ্রাম। 4.525 গ্রাম নিকেল ছিল। এখন এই 4.55 গ্রাম কোথায় জমা হয়ে গেছে? ক্যাথোডে জমা গেছে। তাহলে আমরা কি জানি? W ইকুয়ালস টু M বাই EF ইন্টু আইটি। এই সূত্রটা জানি। ওকে, টাইমটা বের করে ফেলতে হবে, সবগুলো দেওয়া আছে। 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, W জানি, M হচ্ছে 58.69, ঠিক আছে। তারপর ই হচ্ছে কত? নিকেলের জন্য নিকেল Ni2 প্লাস 2, তাহলে এখানে 2 হবে, 96500 হবে। অ্যান্সার বের করে ফেলতে হবে। প্রত্যেকটা জিনিস কাইন্ড অফ এরকম। সো অনেকটা ক্যালকুলেটিভ জিনিসপাতি, হ্যাঁ। CuSO4 1 ফ্যারাডে চার্জ দ্বারা কত ক্যাথোডে কত কপার জমা হবে? সিম্পল, যে সিইউ এর জন্য 2 প্লাস, তাহলে কত কপার জমা হবে? W ইকুয়ালস টু M হচ্ছে 63.5, M বাই ই হচ্ছে 2, যেহেতু দুইটা ইলেকট্রন আদান প্রদান করছে, কিন্তু এফ এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আলটিমেটলি কত হয়? ভাগ করলে 31.75 গ্রাম। আচ্ছা, ক্যালকুলেটরের যেগুলা আছে সেগুলো স্কিপ করতেছি। এই যে এটা দেখো, এরকম কোশ্চেন আসবে। ক্যালকুলেটর কোশ্চেন দিলে এভাবে আসবে, জাস্ট অ্যান্সার দিবে না, বাট কিভাবে ক্যালকুলেশন করতে হবে এভাবে। আচ্ছা, সে দেখো, সিলভার নাইট্রেটে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করতেছে 1 মিনিট যাবত, মানে 60 সেকেন্ড যাবত চালনা করলে কি পরিমাণ সিলভার হচ্ছে ধাতু সঞ্চিত হবে? সিলভারের যার এখানে কত? +1, মানে এফ। আমি কি জানি? W ইকুয়ালস টু M বাই EF ইন্টু আইটি। এম কত? সিলভার হচ্ছে 108, সিলভার হচ্ছে 108, ই কত? 1, এফ কত? 96500, আর আই কত? 1 অ্যাম্পিয়ার, টাইম কত? 60 মিনিট। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশনটা কিভাবে হয়? উপরে হয় উপরে হয় 108 ইন্টু 60, নিচে হয় 96500। দ্যাটস ইট, এটাই। কেজি হবে না আসলে, গ্রাম হবে। 108 ইন্টু 60, 965, এটাই। ক্যালকুলেশন করতে দিবে না, বাট কিভাবে ক্যালকুলেশন করতে হবে জিনিসটা আসবে, এটাই হচ্ছে আসতে পারে। But যেগুলো এরকম বড় বড় ক্যালকুলেশন, এগুলো আসলে আসবে না, এগুলো ক্যালকুলেটর ছাড়া করা পসিবল না। আচ্ছা, ওকে। এমন না যে আসলে প্রত্যেকটা অঙ্ক এরকম বড় বড় ক্যালকুলেশন করলে করা যায় না, চেষ্টা করতে হবে। দেখো, অনেকগুলো অঙ্ক ছোট ছোট করে, ছোট ছোট ক্যালকুলেশন আসে আসলে। এই ছোট ছোট ক্যালকুলেশন গুলো দিয়ে করা যায়। ধরো এই কোশ্চেনটা মোটামুটি জিএসটি তে আসছে, 2020-21। তো জিএসটি তে তো হয় না, ক্যালকুলেটর ইউজ হয় না। এখানে আসলে সুন্দরভাবে ক্যালকুলেটর ছাড়া করা যায়। এখানে বলছে কি পরিমাণ ক্যাথোডে কপার জমা হবে? তা আমরা কি জানি? W ইকুয়ালস টু M বাই EF ইন্টু হচ্ছে আইটি, এটা আমরা জানি। এম কত? কপার 63.5, ই কত? কপারের জন্য হচ্ছে 2, আমরা জানি। CuS অবশ্য জানি 2 প্লাস, সেজন্য কপারের জন্য 2, আর এখানে হচ্ছে 96500 ইন্টু আই। আই কত দিচ্ছে? আই হচ্ছে 9.65 অ্যাম্পিয়ার, 9.65 অ্যাম্পিয়ার ইন্টু টি। টি কত দিচ্ছে? 4000 সেকেন্ড। এখানে একটু ভালো করে দেখলে দেখা যায়, শূন্য শূন্য, এই শূন্য শূন্য কাটা যায়। তারপর আমি যদি 9.65 কে 965 দিয়ে ভাগ করি, আমার এখানে আসবে 100। ভাগফল কত আসবে? 100, কারণ 9.65 965, 965 কে কি লেখা যায়? 9.65 ইন্টু 100 লেখা যায় না? তো 9.65 9.65 উপরের সাথে ভাগ দিলাম, ঠিক আছে। তো 9.65 ইন্টু 100, এখানে 100 হয়। তাহলে এখান থেকে আরেকটা শূন্যের সাথে এই 4 এর একটা শূন্য কাটতে পারি, ঠিক আছে। তাহলে নিচে আছে 10, উপরে আছে হচ্ছে 4 ইন্টু সামথিং।
এই টু আর এই টু কাটতে পারি, আলটিমেটলি উপরে আছে হচ্ছে 63.5 ইন্টু টু, নিচে আছে হচ্ছে 10। ঠিক আছে, এখন উপরেরটা যদি গুণ করি তাহলে কত আসে দেখো, 63 দুগুণে 126 আর 127 আছে টোটাল, 127। 127 নিচে হচ্ছে 10 দিয়ে ভাগ করো, 127 কে যদি 10 দিয়ে ভাগ করো কত, 12.7 গ্রাম। আলটিমেটলি এটা করা যায়, এই যে 12.7 গ্রাম, সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, মানে প্রত্যেকটা অঙ্ক যে আসলে এভাবে ইয়া করে দেবে সেটা না, এটাও করা যায়। এটি ত্রিযোজী, ত্রিযোজী ধাতব পরমাণু, এম হচ্ছে 27, তার মানে অ্যালুমিনিয়ামের কথা বলছে, আমরা বুঝতে পারতেছি, না বুঝলেও সমস্যা নেই। ত্রিযোজী মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা 3, তার মানে 3টা ইলেকট্রন। ঠিক আছে, 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে 965 সেকেন্ড যাবত চালনা করলে ক্যাথোডে কত গ্রাম জমা হবে। ডাব্লিউ প্রশ্ন হচ্ছে এম বাই ইএফ ইন্টু হচ্ছে হাইট। তো এম হচ্ছে 27, ই হচ্ছে ত্রিযোজী বলছে মানে 3, এফ হচ্ছে 96500, আর টি হচ্ছে 10 অ্যাম্পিয়ার, আর এখানে হচ্ছে 965। 965, তার আমি যদি একটা শূন্যের সাথে একটা শূন্য কাটতে পারি, 965, ঠিক আছে, এই 965 দিয়ে আমি যদি 9650-কে কাটি, আমার আসবে হচ্ছে 10। কত আসবে, 10। ঠিক আছে, এই 3 দিয়ে যদি 27-কে কাটি আমার আসবে হচ্ছে 9, তাহলে উপর আসতেছে 9, নিচে আসতেছে হচ্ছে 10, তাহলে ডেফিনেটলি কত গ্রাম, 0.9 গ্রাম। ঠিক আছে, কত, 0.9 গ্রাম, এই অ্যান্সার হচ্ছে সি। বুঝতে পারছি, অ্যান্সার হচ্ছে কত, সি। আচ্ছা, এটাও সেম, এটাও সেম। কপার সালফেট দ্রবণে, কপার সালফেট দ্রবণে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 965 সেকেন্ড ধরে চালনা করলে কি পরিমাণ কপার জমা হবে। এই যে এম বাই ইএফ, এম বাই ইএফ ইন্টু আইটি, এম বাই ইএফ ইন্টু আইটি। এম কত, কপার হচ্ছে 63.5, ই কত 2, কপারের 2 না, এফ হচ্ছে 96500, আর এ হচ্ছে 10 অ্যাম্পিয়ার, আর টি হচ্ছে 965 সেকেন্ড। 965 সেকেন্ড, আমি যদি কাটাকাটি করি, শূন্যর সাথে শূন্য কাটাকাটি যায়, তাহলে 965-তে যদি 9650 কেটে গেলে আসে 10। ঠিক আছে, উপর আসে 10, তাহলে নিচে আমি যদি 63.5-কে 2 দিয়ে ভাগ করি, 63.5-কে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত আসে, 31.75। উপরে নিচে আসে হচ্ছে 10, তার মানে আলটিমেটলি কত, 3.175। এটা হচ্ছে আমার অ্যান্সার, 3.175 গ্রাম। এটা হচ্ছে সিম্পল। এরকম কোশ্চেন দিতে পারে, এত সহজ সহজ কোশ্চেন দিতে পারে। সে এমন না যে প্রত্যেকটা কোশ্চেনে হচ্ছে অনেক বড় বড় ক্যালকুলেট করতে হবে, একটু চেষ্টা করে দেখবো, হইলে হইলো, না হইলে নাই। ঠিক আছে, চেষ্টা করতে করতে ক্ষতি কি। আচ্ছা, তাহলে এখানে আরেকটা টাইপসে চলে আসে, সেটা হচ্ছে আহ তড়িৎদ্বার বিভব বা ইএমএফ নির্ণয়। তড়িৎদ্বার বিভব বা ইএমএফ নির্ণয়। এখন তড়িৎদ্বার বিভব কি, প্রথমে আমি একটু এক্সপ্লেন করি তড়িৎদ্বার বিভব সম্পর্কে। তো তড়িৎদ্বার বিভব হচ্ছে, আমরা প্রথমে ধাতুর সক্রিয়তার সিরিজটা জানি, ধাতুর সক্রিয়তার সিরিজটা জানি। তো ধাতুর সক্রিয়তার সিরিজে উপরে থাকে হচ্ছে বেশি সক্রিয়, আর নিচের দিকে থাকে হচ্ছে তুলনামূলক কম সক্রিয়। তাও যারা বেশি সক্রিয়, যারা বেশি সক্রিয় তারা কোথায় যায়, যারা বেশি সক্রিয় তারা অ্যানোডে যায়। অ্যানোডে কি হয়, জারণ হয়। যারা কম সক্রিয় তারা কোথায় যায়, ক্যাথোডে যায়। ক্যাথোডে গেলে কি হয়, বিজারণ হয়। ওকে, যারা কম সক্রিয় তারা ক্যাথোডে যায়, ক্যাথোডে গেলে কি হয়, বিজারণ হয়। তো এখন ঘটনা হচ্ছে, এখানে জারণ বিজারণ যে হচ্ছে, এই জারণ বিজারণ হওয়ার সাথে একটা শক্তি তো রিলেটেড থাকবে অবশ্যই। জারণ বিজারণের সাথে অবশ্যই কি থাকবে, একটা শক্তি রিলেটেড থাকবে। হ্যাঁ, শক্তি উৎপন্ন হবে বা ক্ষয় হবে, এরকম হচ্ছে। এই শক্তিটাকে আমরা বিভব হিসেবে কল্পনা করতে পারি, যেহেতু চার্জের আদান প্রদান হচ্ছে, ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, তাহলে বিভব পার্থক্য সৃষ্টি হবে। ঠিক আছে, এই বিভব পার্থক্যটাকে
জারণের সাথে সংশ্লিষ্ট বিভব পার্থক্যটাকে আমরা বলি হচ্ছে জারণ বিভব। বিজারণের সাথে সংশ্লিষ্ট যে বিভব পার্থক্য সেটাকে আমরা বলি বিজারণ বিভব। ঠিক আছে, জারণের সাথে সংশ্লিষ্ট বিভব পার্থক্যটাকে আমরা কি বলি জারণ বিভব। বিজারণের সাথে সংশ্লিষ্ট বিভব পার্থক্যটাকে আমরা কি বলি বিজারণ বিভব। এখন কথা হচ্ছে, যেহেতু উপরের দিকের গুলো বেশি সক্রিয় এবং উপরের দিকের গুলো জারণ ঘটায়, তাহলে উপরের দিকের পরমাণুগুলোর জারণ বিভব বেশি। ঠিক আছে, উপরের দিকের পরমাণুগুলো যারা বেশি সক্রিয় তারা জারণ বিভব কি বেশি, এবং নিচের দিকের পরমাণু যেগুলো আছে তারা বিজারণ ঘটায়। বিজারণ ঘটাইলে তাদের বিজারণ বিভব বেশি। এই কথাটা কি সিম্পল কথা কি বোঝা গেছে? বলছি উপরের দিকের পরমাণুগুলো বেশি সক্রিয়, সেজন্য তারা অ্যানোডে যায়, অ্যানোডে গেলে জারণ ঘটায়, তো জারণ করাইলে সাথে সংশ্লিষ্ট বিভবটা হচ্ছে জারণ বিভব। তো তার মানে উপরের দিকের পরমাণুগুলোর কি বেশি জারণ বিভব বেশি। যারা কম সক্রিয় তারা কোথায় যায় ক্যাথোডে যায়, যারা কম সক্রিয় তারা কোথায় যায় ক্যাথোডে যায়। তো ক্যাথোডে কি হয়, ক্যাথোডে হয় হচ্ছে আমার বিজারণ, ক্যাথোডে হয় কি আমার বিজারণ। তাহলে ক্যাথোডের সাথে সংশ্লিষ্ট যে বিভব সেটা হচ্ছে বিজারণ বিভব, তার মানে নিচের দিকের পরমাণুগুলো বিজারণ বিভব বেশি। আমরা স্পেসিফিক্যালি যদি বলতে চাই উপরের দিকে জারণ বিভব বেশি, উপরের দিক থেকে যত আস্তে আস্তে নিচের দিকে নামে জারণ বিভব আস্তে আস্তে কমতে থাকে। জারণ বিভব কি হতে থাকে কমতে থাকে। ঠিক আছে, এবং নিচের দিকে বিজারণ বিভব বেশি, আবার নিচের থেকে আস্তে আস্তে যত উপরে উঠে বিজারণ বিভবের মান কমতে থাকে। হ্যাঁ, তাহলে উল্টা উল্টা কথা হলো, দেখো জারণ বিভবের মান কমতে থাকে বিজারণ বিভব বাড়তে থাকে। এদিকে আহ বিজারণ বিভবের মান বাড়তে থাকলে জারণ বিভবের মান বিজারণ বিভবের মান কমতে থাকে। যত উপরের দিকে উঠা যায় বিজারণ বিভব কমতে থাকে, বিজারণ বিভব কমতে থাকা মানে হচ্ছে জারণ বিভব বেশি হতে থাকে। মানে একটা করতে কাইন্ড অফ উল্টা ঘটনা ধরা যায়, কাইন্ড অফ কি ধরা যায় উল্টা ঘটনা ধরা যায়। So, আমি সিম্পলি এখানে লিখতে পারি উপরের থেকে জারণ বিভব আস্তে আস্তে নিচে কমতে থাকে, আর বিজারণ বিভব যদি উপর থেকে চেষ্টা করি আস্তে আস্তে বিজারণ বিভব বেড়ে থাকে, নিচের দিকে বাড়তে থাকে। ঠিক আছে, জারণ বিভব কি হতে থাকে কমতে থাকে, বিজারণ বিভব কি হতে থাকে বাড়তে থাকে। আমার কথা হচ্ছে এটাই, মানে বিজারণ বিভব তো নিচেই তো সর্বোচ্চ, এই নিচেই তো বিজারণ বিভব সর্বোচ্চ, আর জারণ বিভব তো উপরে সর্বোচ্চ। জারণ বিভব হচ্ছে উপরের দিকে সর্বোচ্চ, আর বিজারণ বিভব হচ্ছে নিচের দিকে সর্বোচ্চ। তার মানে উপরের দিকে যদি জারণ বিভব সর্বোচ্চ হয় আস্তে আস্তে যত নিচে নামে জারণ বিভবের মান আস্তে আস্তে কমতে থাকে। আর বিজারণ বিভব যেহেতু নিচের দিকে সর্বোচ্চ তার মানে উপরের দিকে কম থাকে, উপরে কম থাকলে আস্তে আস্তে বিজারণ বিভবের মান নিচে নিচে নামতে থাকলে বাড়তে থাকে। তাহলে এখন আমরা দু একটা জিনিস এখন প্র্যাকটিস করি, দেখি বলি জিঙ্কের আর কপারের। তো জিঙ্ক তো উপরে আছে কপার তো নিচে আছে, তো এখানে বলতে হচ্ছে জিঙ্ক যেহেতু উপরে আছে তার জারণ বিভব বেশি এবং বিজারণ বিভব কম। এর জারণ বিভব বেশি এবং হচ্ছে বিজারণ বিভব কি বিজারণ বিভব হচ্ছে কি কম। এটা আমরা হচ্ছে ইজিলি বলতে পারি। কপার কপার যেহেতু কোথায় আছে নিচে আছে, কপার যেহেতু কোথায় আছে নিচে আছে, তাহলে আমরা কি বলতে পারি কপার নিচে থাকলে আমরা কি বলতে পারি কপার নিচে থাকলে আমরা বলতে পারি তার জারণ বিভব কম। জারণ বিভব কম, আর কি বলতে পারি বিজারণ বিভব বেশি যেহেতু কপার নিচে আছে। যেহেতু তার বিজারণ বিভব বেশি সে কোথায় যাবে ক্যাথোডে যাবে, কম সক্রিয় হওয়ার কারণে ক্যাথোডে যাবে। ক্যাথোডে গিয়ে কি করবে বিজারণ করবে, বিজারণ বিভব বেশি হলে বিজারণ করবে, জারণ বিভব বেশি হলে জারণ করবে। সিম্পল কথা জিনিসটা। দেখি এখন একটা জিনিস
একটা জিনিস, সেটা হচ্ছে ধরি অ্যালুমিনিয়াম আর আয়রন, তাদের মধ্যে কি কে না কে একেবারে অ্যালোজেনে ফিরে, তাহলে অ্যালুমিনিয়াম আগে আছে আয়রন পরে আছে, ঠিক আছে? অ্যালুমিনিয়াম আগে আছে আয়রন পরে আছে, তো অ্যালুমিনিয়াম উপরে আছে, উপরে থাকলে বেশি সক্রিয়, বেশি সক্রিয় মানে জারণ বিভব বেশি, আর আয়রন বিজারণ বিভব বেশি। ওকে, তো আহ এর জারণ বিভব বেশি এবং বেশি সক্রিয়, বেশি সক্রিয় মানে কোথায় যায়? অ্যানোডে যায়। বেশি সক্রিয় মানে কোথায় যায়? অ্যানোডে যায়। ও হচ্ছে একটু কম সক্রিয়, বিজারণ বিভব বেশি হওয়ার কারণে কম সক্রিয় এবং একটু নিচে অবস্থান করতেছে, নিচে থাকলে কোথায় যাবে? ক্যাথোডে যাবে। যারা বেশি সক্রিয় তারা যায় অ্যানোডে, যারা কম সক্রিয় তারা যায় ক্যাথোডে। যারা বেশি সক্রিয় তারা যায় কোথায়? অ্যানোডে। যারা কম সক্রিয় তারা কোথায় যায়? ক্যাথোডে যায়। ঠিক আছে? বেশি সক্রিয় হলে যাবে অ্যানোডে, কম সক্রিয় হলে যাবে ক্যাথোডে। সিম্পল। আচ্ছা, এই জিনিসটা অবশ্যই। তারপর আমরা আমাদের আহ আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কোষ সংকেত। কোষ সংকেত আমরা তড়িৎ রাসায়নিক কোষে কি হয়? তড়িৎ রাসায়নিক কোষ বলতে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া হয়। জারণ বিজারণ বিক্রিয়া, জারণ মানে কি? আহ, জারণ সংখ্যা বাড়া, সেটা আমরা সিম্পলি জানি। জারণ মানে হচ্ছে জারণ সংখ্যা বাড়বে। জারণ মানে জারণ সংখ্যা বাড়বে, আর বিজারণ মানে হচ্ছে জারণ সংখ্যা কমবে। বিজারণ মানে জারণ সংখ্যা হচ্ছে কমবে। তা আমরা যদি কোষ সংকেত লিখি, কোষ সংকেত, কোষ সংকেতকে কিভাবে লিখে? প্রথমে অ্যানোড লেখা হয়, মানে অ্যানোডে যা হচ্ছে তা লেখা হয়। এরকম একটা লম্বা টান দেওয়া হয়, দুইটা টান দেওয়া হয়। তারপরে ক্যাথোডে যা হচ্ছে তা লেখা হয়। অ্যানোডে যা হচ্ছে তা লেখা হয়, লম্বা টান দেওয়া হয়। লম্বা টান দেওয়ার পর কি হয়? ক্যাথোডে যা হচ্ছে তা হচ্ছে লেখা হয়। সো অ্যানোডে কি হয়? জারণ হয়, তাহলে এই সাইডে জারণ লেখা হয়। ক্যাথোডে কি হয়? বিজারণ হয়, সাইডে কি লেখা হয়? বিজারণ লেখা হয়। এগুলো শেখাচ্ছি, সবগুলো হচ্ছে রিলেটেড, তাই ঠিক আছে? তাহলে লাইক ধরো আমি একটা এয়ার নিলাম, জিঙ্ক নিলাম, আর হচ্ছে কপার নিলাম। জিঙ্ক নিলাম আর কপার নিলাম, ছোট একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে দেখাই। তো আমি কিভাবে কোষ সংকেতটা লিখবো, জিঙ্ক আর কপারের ক্ষেত্রে কোষ সংকেতটা কিভাবে লিখবো? সো জিঙ্ক হচ্ছে বেশি সক্রিয়, তাহলে আমরা সিলেক্ট করে ফেললাম ও হচ্ছে অ্যানোডে যাবে, আর কপার হচ্ছে কম সক্রিয়। বেশি সক্রিয় মানে হচ্ছে জিঙ্কের জারণ বিভব বেশি, সেজন্য অ্যানোডে যাবে। আর কপার নিচে তুলনামূলক নিচে অবস্থান করতেছে পর্যায় সারণী, আর সে হচ্ছে কম সক্রিয়। কম সক্রিয় মানে হচ্ছে বিজারণ বিভব বেশি, তার মানে ও হচ্ছে ক্যাথোডে যাবে। কোথায় যাবে? ক্যাথোডে যাবে। ওকে, তাহলে আমরা প্রথমে লিখি হচ্ছে অ্যানোডের গোল। প্রথমে কি লিখি? অ্যানোডের গোল। অ্যানোডে কি হয়? জারণ হয়। অ্যানোডে কি হয়? জারণ হয়। জারণ মানে কি? জারণ সংখ্যা বেড়ে যাওয়া বা ইলেকট্রন ছেড়ে দেওয়া। এটা জারণ মানে কি? ইলেকট্রন ছেড়ে দেওয়া। জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক টু প্লাসে পরিণত হয়, তাই না? জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক টু প্লাসে পরিণত হয়, জারণ হয়েছে না? আমরা কি লিখবো? অ্যানোডের প্রক্রিয়াতে দেখো, প্রথমে লিখবো, প্রথমে ছিল জিঙ্ক, প্রথমে ছিল জিঙ্ক, দেখো একটা টান দেব, টান দিয়ে তৃতীয় কিসে পরিণত হয়েছে? জিঙ্ক টু প্লাসে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? জিঙ্ক টু প্লাসে পরিণত হয়েছে। ওকে, লিখলাম। লেখার পর একটা ইয়ে দেবো, এই যে এই চিহ্নটা দেবো। তারপর হচ্ছে ক্যাথোড লিখবো। ক্যাথোডে কে যাবে? কপার যাবে। কপার কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। কপার তো ইলেকট্রন গ্রহণ করে না, কপার টু প্লাস ইলেকট্রন গ্রহণ করে। কপার টু প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি হয়? কপার ধাতুতে পরিণত হয়। কপার টু প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়? কপার ধাতুতে পরিণত হয়। এটাই তো বিজারণ বিক্রিয়া, দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাই না? দুইটি বিজারণ বিক্রিয়া। তাহলে কে প্রথমে কে ছিল? কপার প্লাস ছিল, তো আমি প্রথমে কপার প্লাস লিখলাম, কপার টু প্লাস লিখলাম, এরকম একটা টান দিলাম, কি হলো? কপার
তারপর কি হলো কপার। এখন কাহিনী দেখো কি হয়েছে, আমরা জারণ বিজারণ হয়েছে কিনা একটু চেক করে দেখি। দেখো এখানে জারণ সংখ্যা ছিল 0, এখানে জারণ সংখ্যা হচ্ছে +2, তাহলে প্রথমে কি হয়ে গেছে, জারণ সংখ্যা বেড়ে গেছে। জারণ সংখ্যা কি হয়ে গেছে, বেড়ে গেছে। তাহলে হচ্ছে জারণ সংখ্যা কি বাড়লে কি, জারণ সংখ্যা বাড়লে কি হয়, জারণ হয়। তাহলে হ্যাঁ, অ্যানোডে তো আসলে জারণ হয়। তাহলে আমরা কি রাইট লিখেছি না রং লিখেছি, রাইট লিখেছি। ঠিক আছে। তারপর দেখো ওর জারণ সংখ্যা +2 ছিল, জারণ সংখ্যা কি ছিল, +2 ছিল, হয়ে গেছে কত, 0, হয়ে গেছে কত, 0। তাহলে +2 থেকে যখন 0 তে যাবে তো জারণ সংখ্যা কি হবে, কমবে, জারণ সংখ্যা কি হবে, কমবে। তো জারণ সংখ্যা যদি কমে তাহলে আমরা জিনিসটাকে বিজারণ বলতে পারি না। হ্যাঁ, তাহলে আমরা ক্যাথোডের যে বিজারণ বিক্রিয়া সেটা লিখতে পেরেছি, লিখতে পেরেছি। এই জিনিসটা হচ্ছে কি, কোষ সংখ্যা। প্রথমে হচ্ছে অ্যানোডেরটা লিখতে হয় এটা, তারপর হচ্ছে কি ক্যাথোডেরটা লিখতে হয় এটা। সবসময় খেয়াল রাখবা, অ্যানোডের সময় হচ্ছে জারণ সংখ্যা কমবে, জারণ সংখ্যা বাড়বে, অ্যানোডের জারণ সংখ্যা বাড়বে, আর ক্যাথোডের সময় জারণ সংখ্যা কমবে। তুমি যেভাবেই সাজাইতে পারো কিনা এভাবে সাজাইতেই হবে জিনিসটাকে। ঠিক আছে, জিনিসটাকে এভাবে সাজাইতেই হবে আলটিমেটলি। বুঝতে পারছো? ওকে, তাহলে এরপরেও আমাদের অনেক কিছু সংশ্লিষ্ট আছে। আহ ওকে, তাহলে আমরা মোটামুটি এটা হচ্ছে শিখে ফেলেছি। আচ্ছা আচ্ছা, তারপর আমাদের আমাদের আর কিছু কাহিনী আছে, সেটা বলো। সেটা হচ্ছে আহ, এই জিনিসটা ই, ই মানে হচ্ছে বিভব, ই হচ্ছে বিভব। সো ই নট অফ, এটা হচ্ছে বিভব বলা হয়। আমরা যে দেখছিলাম কোষ সংকেতটা কিভাবে দেখছিলাম, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা টাক দিয়ে কপার 2+ থেকে কপার, এবং এটা হচ্ছে অ্যানোডে ছিল, এই জিনিসটা কোথায় ছিল, ক্যাথোডে ছিল। বুঝলে, দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এভাবে যদি আমরা লিখি, এই যে এই পোর্শনটা লিখলাম, এই পোর্শনটা লিখলাম, ঠিক আছে, ভালো, ঠিক আছে। তো কি হয়েছে এখানে দেখো, 0 থেকে 2 হয়েছে, তাহলে কি বাড়ছে, কি হয়েছে, জারণ সংখ্যা বাড়ছে, জারণ সংখ্যা বাড়লে কি বলি আমরা, জারণ বলি, জারণ বলি। তাহলে এটা হচ্ছে একটা বিভব। যেহেতু এইটা আমার জারণ বোঝানো হয়েছে, এই জিনিসটা আমার কি বোঝানো হয়েছে, জারণ বোঝানো হয়েছে, তাই আমরা স্পেশালি এই জিনিসটার নাম দিলাম জারণ বিভব। এই জিনিসটার নাম স্পেশালি কি দিলাম, জারণ বিভব। তারপর এটা যদি আমরা লিখি, ই নট অফ Cu 2+ থেকে Cu, এটা যদি লিখি তাহলে দেখো কি হয়েছে, একটু কেয়ারফুলি দেখো, জিনিসটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। Cu 2+ থেকে Cu 0 তে পরিণত হয়েছে, Cu 2+ থেকে কি হয়েছে রে, Cu 0 তে পরিণত হয়েছে। তার মানে জারণ সংখ্যা কি হয়ে গেছে, কমে গেছে। জারণ সংখ্যা কমে যাওয়া মানে কি, বিজারণ। এই জিনিসটাকে আমরা কি বলি, বিজারণ বিভব। তাহলে এটা হচ্ছে জিঙ্কের জারণ বিভব, আর এই জিনিসটা হচ্ছে কপারের বিজারণ বিভব। এখন দেখো আমরা এই যে জিঙ্কের যে জারণ, জিঙ্কের বিজারণ বিভবকে কিভাবে লিখতে পারি, জিঙ্কের তো অবশ্যই বিজারণ বিভব থাকবে। জিঙ্কের বিজারণ বিভবকে লিখতে পারি ই নট অফ জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। ঠিক আছে, দেখো এখানে কি হয়েছে, এখানে আগে জারণ সংখ্যা ছিল +2, আগে জারণ সংখ্যা ছিল কি +2, এখন হয়ে গেছে কত, 0। 2+ থেকে 0, তার মানে জারণ সংখ্যা কি হয়ে গেছে, জারণ সংখ্যা কি হয়ে গেছে, কমে গেছে। জারণ সংখ্যা কমলে কি হয়, বিজারণ। জারণ সংখ্যা কমলে কি হয়, বিজারণ, এবং যে বিভব তাকে বলা হয় বিজারণ বিভব। তাহলে এটা কার, এটা হচ্ছে জিঙ্কের বিজারণ বিভব, জিঙ্কের বিজারণ বিভব। সেম ভাবে তুমি কপারের জারণ বিভবটা লিখতে পারবে না, ই নট অফ কপার থেকে কপার 2+, কপার থেকে কপার 2+। তাহলে এখানে কি হয়েছে, এখানে কি হয়েছে,
জারণ সংখ্যা হচ্ছে 0, আগে ছিল, পরে হয়ে গেছে 2, তাহলে জারণ সংখ্যা বেড়ে গেছে। জারণ সংখ্যা বেড়ে যাওয়া মানে কি? জারণ। জারণ সংখ্যা বেড়ে যাওয়া মানে কি? জারণ। তাহলে এটাকে, জিনিসটাকে কি বলবো? জিঙ্কের জারণ বিভব। এই জিনিসটাকে আমরা কি বলবো? জিঙ্কের জারণ বিভব। তাহলে এইভাবে হচ্ছে আমরা হিসাব করি। তাহলে একটা সুন্দর কথা হচ্ছে, কোন একটা মৌলের জারণ বিভব তার বিজারণ বিভবের বিপরীত। জারণ বিভব সমান মাইনাস অফ বিজারণ বিভব। কোন একটা মৌলের জারণ বিভব তার বিজারণ বিভবের বিপরীত। যেমন আমরা লিখতে পারি জিঙ্কের যে জারণ বিভব, এটা হচ্ছে জিঙ্কের জারণ বিভব ইকুয়ালস টু মাইনাস অফ জিঙ্কের বিজারণ বিভব। ঠিক আছে, মাইনাস অফ জিঙ্কের বিজারণ বিভব। দেখো, 0 ছিল +2 হয়েছে, তার মানে এটা জারণ হয়েছে। এটা হচ্ছে জারণ বিভব। আর +2 ছিল, 0 হয়েছে, তার মানে কি হয়েছে? বিজারণ হয়েছে। এই জিনিসটা হচ্ছে বিজারণ বিভব। বিজারণ বিভবের আগে একটা মাইনাস দিতে পারলেই হলো কি পাই? আমরা জারণ বিভব পেয়ে যাই। ধরো আমাকে দেওয়া আছে জিঙ্কের 2+ থেকে জিঙ্ক সমান হচ্ছে -0.76 ভোল্ট। এটা হচ্ছে জিঙ্কের কি দিছে? বিজারণ বিভব দেওয়া আছে, কিন্তু আমার লাগবে হচ্ছে জিঙ্কের জারণ বিভব যে কোনো ক্ষেত্রে। ধরে নাও আমার লাগতেছে এটা, না আমার লাগতেছে এটা, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা আমার লাগতেছে। তাহলে আমি জাস্ট কি করবো? -0.76 হবে না, এটাই হবে +0.76। জাস্ট একটার সাথে একটা মাইনাস গুণ করে দিলে হচ্ছে আমরা এই জিনিসটা হচ্ছে পেয়ে যাই। সেটা সব পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। সেটা সব পরমাণুর ক্ষেত্রে কি প্রযোজ্য? হ্যাঁ। আর যদি এটা হাইড্রোজেনের ক্ষেত্রে হয়, হাইড্রোজেনের ক্ষেত্রে প্রমাণ জারণ বিভব হচ্ছে 0, এটা মনে রাখো। হাইড্রোজেনেরটা হচ্ছে প্রমাণ জারণ বিভব বলা হয়, সেই জিনিসটা কত? 0। হাইড্রোজেনটাকে কি বলা হয়? প্রমাণ জারণ বিভব বলা হয়। জিনিসটা কত হয়? 0 হয়। কত? 0। ঠিক আছে, হাইড্রোজেনেরটা প্রমাণ জারণ বিভব, জিনিসটা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে কোষ বিভব। কোষ বিভব কি? কোষ বিভব হচ্ছে আহ ই অফ, মানে জারণ বিভব প্লাস ই অফ বিজারণ বিভব। জারণ বিভব আর বিজারণ বিভবের সমষ্টিকে বলা হয় ই নট সেল বা কোষ বিভব। ই নট সেল বা কোষ বিভব। একটা কেয়ারফুলি খেয়াল রাখবা, মানে এখানে লিখতে হবে জারণ বিভব, মানে যে পরমাণুটার জারণ হচ্ছে বা যে মৌলটার জারণ হচ্ছে ওই মৌলটার জারণ বিভব, এবং যে মৌলটা বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে ওই মৌলটার বিজারণ বিভব হচ্ছে এখানে লিখে আমরা হচ্ছে কি বের করতে পারি? তখন কোষ বিভব দেখতে পারি। একটা রিকোয়েস্ট থাকবে যে তুমি প্রশ্নে কি দেওয়া আছে সেটা দেখবা না। তোমাকে প্রশ্নে কি জারণ বিভব দেওয়া আছে না বিজারণ বিভব দেওয়া আছে এটা লিখবা না। তুমি আগে হচ্ছে ইকুয়েশন ডেভেলপ করবে। আগে কি করবা? ইকুয়েশন ডেভেলপ করবা। ডেভেলপ করার পর তারপর হচ্ছে তুমি প্রয়োজন অনুসারে এভাবে, তোমাকে যদি জারণ বিভব দেওয়া থাকে তার আগে মাইনাস বসিয়ে তুমি বিজার। ধরো তোমাকে দেওয়া আছে হচ্ছে এটা ই অফ কপার থেকে কপার 2+, এটা দেওয়া আছে তোমার। ঠিক আছে, সামথিং যে কোনো একটা মান দেওয়া আছে, ধরো এক্স দেওয়া আছে, এক্স। কিন্তু তোমার এই অঙ্ক অনুসারে লাগতেছে হচ্ছে ই অফ কপার 2+ থেকে কপার, এটা লাগতেছে। তুমি অবশ্যই বের করতে পারবা -x। ঠিক আছে, সে কারণে কি দেওয়া আছে সেটার দিকে নজর দেওয়ার দরকার নেই। তুমি আগে এখানে ইকুয়েশনটা ডেভেলপ করবা। ডেভেলপ করার পর তোমার যেটা লাগতেছে, যদি ওইটা দেওয়া থাকে ওইটাই ইউজ করবা, যদি ওইটা দেওয়া না থাকে তুমি তোমার প্রয়োজন অনুসারে বানাই দিবা। প্লাস থাকলে মাইনাস করে দেবা, মাইনাস থাকলে প্লাস করে দেবা, সেটা আর কি। যদি যেটা দেওয়া থাকে তাহলে তো ভালো কথা। ধরো তোমার লাগতেছে কপার থেকে কপার 2+, হ্যাঁ এটাই দেওয়া আছে তাহলে এটাই ইউজ করো। যদি ধরো তোমার এখানে লাগতেছে সমীকরণ অনুসারে কপার 2+ থেকে কপার, কিন্তু তোমার দেওয়া আছে এটা, তাহলে মাইনাস করে ইউজ করো। সিম্পল। সেজন্য আমি বলতেছি আগে কি দেওয়া আছে সেটা দেখার দরকার নেই। আগে কি দেওয়া আছে সেটা দেখার দরকার নেই। তাহলে শুধুমাত্র আগে কি করতে হবে? আগে ইকুয়েশন ডেভেলপ করতে হবে। ঠিক আছে, তো আমরা কয়েকটা ম্যাথ করার পর জিনিস আসলে বুঝতে পারবো। ঠিক আছে।
দেখো এই কোশ্চেনটা একটু ভালো করে দেখো, এখানে কি বলেছে। জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্কের বিজারণ বিভব বলছে, তার মানে বিজারণ বিভব বলা। দেখো বিজারণ বিভব যে বলছে, কথাটা ঠিক হয়েছে কিনা আমরা একটু চেক করি, এটা আসলে বিজারণ হয়েছে কিনা। দেখো এখানে প্লাস টু প্লাস ছিল, এখানে জিরো হয়েছে, তার মানে জারণ সংখ্যা কমছে, জারণ সংখ্যা কিছু কমছে। ওকে, তাহলে হ্যাঁ জারণ সংখ্যা কমলে বিজারণ হয়। তাহলে এখানেও কি টু প্লাস থেকে জিরো, জারণ সংখ্যা কমছে, হ্যাঁ জারণ সংখ্যা কমা মানে বিজারণ হয়, তাহলে হ্যাঁ বিজারণ বিভব বলছে মানে কথাটা রাইট বলছে, কথাটা কি বলছে, রাইট বলছে আমাকে, ঠিক আছে। ওকে, তাহলে একটা কথা চিন্তা করি তোমাকে, বলি যে তুমি বলো যে এখানে কে যাবে অ্যানোডে, কে যাবে ক্যাথোডে, কে যাবে অ্যানোডে, কে যাবে ক্যাথোডে, কে না কে মেঘেবার এলো যেন ফিরে, আগে যে তারপর হচ্ছে আয়রন। তাহলে আমরা বলতেছি জিঙ্ক উপরে আছে, জিঙ্ক উপরে থাকলে জিঙ্ক বেশি সক্রিয়, বেশি সক্রিয় যে তার জারণ বিভব বেশি, তার মানে সে যাবে অ্যানোডে। আয়রন নিচে আছে, নিচে থাকলে কম সক্রিয়, কম সক্রিয় মানে তার বিজারণ বিভব বেশি, বিজারণ বিভব বেশি হলে সে যাবে ক্যাথোডে, সে যাবে কোথায়, ক্যাথোডে। তার মানে ক্যাথোডে হয় বিজারণ আর অ্যানোডে হয় জারণ। তা আমরা যে সমীকরণটা শিখেছিলাম, এই সমীকরণটা যে শিখেছিলাম সেটা অনুসারে আমরা কি লিখতে পারি, সে সমীকরণ অনুসারে আমরা আসলে কি লিখতে পারি। যে সমীকরণটা আমরা শিখেছিলাম সেটা অনুসারে আমরা ক্লিয়ার, এতটুকু তো আমরা ক্লিয়ার যে জিঙ্ক যাচ্ছে অ্যানোডে আর যে আয়রন যাচ্ছে কোথায়, ক্যাথোড, এতটুকু আমরা ক্লিয়ার। তাহলে আমরা কি শিখেছিলাম, ইনট সেল জারণ, তোকে মানা করেছিলাম কি কি দেওয়া আছে সেটার দিকে দেখার দরকার নাই আপাতত, সেটা আমরা পরে দেখবো, ঠিক আছে, আগে এটা লিখে ফেলি। তো জারণ কে করবে, যেহেতু অ্যানোডে ও গেছে, জিঙ্ক অ্যানোডে গেছে, অ্যানোডে জারণ ও করবে, তো জারণ বিভব কিভাবে লিখি আমরা, ইনট অফ জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, জারণ মিলছে কিনা দেখি। প্রথমে এটা শিওর হয়েছে জিঙ্ক জারণ করতেছে, তাহলে আগে জারণের জায়গায় জিঙ্কে লিখবা, জারণের জায়গায় কাকে লিখবা, জিঙ্কে লিখবা। দেখো প্লাস টুটা আগে দিবা না জিঙ্কটা আগে দিবা, সেটা হচ্ছে তোমার উপর, তোমার উপর ডিপেন্ড করতেছে। তখন তোমার উপর ডিপেন্ড করতেছে মানে তুমি বুঝবা। জারণ হওয়া, জারণ হওয়া মানে জারণ সংখ্যা বাড়া, জারণ হওয়া মানে কি জারণ সংখ্যা বাড়া, তাহলে আগে থাকবে জিরো, তারপর হচ্ছে প্লাস টু, বাড়ছে না, জিরো থেকে প্লাস টু, বাড়ছে কি বাড়ে নাই, বাড়ছে, জিরো থেকে প্লাস টু বাড়ছে, ঠিক আছে, প্লাস ই অফ বিজার, ই অফ কি বিজার, বিজারণ হওয়া মানে কি জারণ সংখ্যা কম, তো ক্যাথোডে যে যাবে, ক্যাথোডে কে যাবে, আয়রন যাবে, ক্যাথোডে কে যাবে, আয়রন যাবে, আয়রনের কি হবে, আয়রনের কি হবে রে, জারণ সংখ্যা কমবে, জারণ সংখ্যা কি হবে, কমবে। তার মানে আগে ছিল বাড়তি Fe2+, এখন হয়ে যাবে Fe, এটা না, Fe2+ থেকে Fe। তাহলে আমরা এই পোর্শন গুলো একটু চেক করে দেখি, এই পোর্শনটা, হ্যাঁ একটু চেক করে দেখি, চেক করে দেখলে কি হয় আমাদের, মানে জারণ আসলে হয়েছে কিনা। দেখো দেখতেছি জিঙ্কের, এটা যে লিখছি এটা আসলে জারণ হয়েছে কিনা, এটাকে জারণ বলতে পারবো কিনা। দেখো এটা হচ্ছে শূন্য, এটা হচ্ছে প্লাস টু লিখছি, এই প্লাস টু মানে শূন্য থেকে প্লাস টু মানে জারণ সংখ্যা বাড়ছে, জারণ সংখ্যা বাড়ছে, জারণ সংখ্যা বাড়া মানে কি জারণ, তো জারণের সাথে যে বিভব যুক্ত তাকে আমরা বলি জারণ বিভব, তাহলে হ্যাঁ এটা জিঙ্কের জারণ বিভব লিখছি, ঠিক আছে ওকে। তারপর এটা দেখি Fe2+ থেকে Fe0, তাহলে জারণ সংখ্যা কি হবে, কমবে, জারণ সংখ্যা কি হবে, কমবে, ঠিক আছে কমছে, তাহলে জারণ সংখ্যা কমা মানে কি বিজারণ, বিজারণের সাথে যে বিভব রিলেটেড সেটা হচ্ছে বিজারণ বিভব, তাহলে হ্যাঁ আমরা আয়রনের বিজারণ বিভবটা লিখেছি।
তাহলে আমাদের ইকুয়েশন সাজানো শেষ। এখন আমরা দেখব কি দেওয়া আছে। এখন আমরা দেখব কি দেওয়া আছে। দেখো এটা দেওয়া আছে ই অফ জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, এটা কত দেওয়া আছে, বিভব যথাক্রমে -0.76 -0.76, আর এখানে কত দেওয়া, Fe2+ থেকে Fe, ই অফ Fe2+ থেকে Fe, এটা কত দেওয়া আছে, -0.44, এটা হচ্ছে দেওয়া আছে। তাহলে দেখো আমার এখানে দেওয়া আছে হচ্ছে এটা, এখানে দেওয়া আছে হচ্ছে কোনটা, এটা, কিন্তু আমার লাগবে হচ্ছে এটা। মিলছে কি মিলে নাই? মিলে নাই। দেখো ওদের দেওয়া আছে 2+ থেকে 0, বাট আমার লাগবে 0 থেকে 2+, উল্টাটা না। ওদের দেওয়া আছে বিজারণ বিভব, বাট আমার লাগবে কি জারণ বিভব। তাহলে আমরা এখানে কত ইউজ করবো, তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি জিঙ্ক ই অফ জিঙ্ক 2+ থেকে জিঙ্ক যদি -0.76 হয়, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ কত হবে, +0.76 না? তাহলে আমরা এই জায়গায় কত বসাতে পারি, এটার অনুসারে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ +0.76 বসাতে পারি। এই সূত্রের প্লাসটা দিলাম, সূত্রের প্লাসটা দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে এখানে কি দেওয়া আছে, Fe2+ থেকে Fe, এখানে আমার কি লাগতেছে, Fe2+ থেকে Fe, তাহলে হ্যাঁ যেটা দেওয়া আছে ওটাই লাগতেছে, Fe2+ থেকে Fe, Fe2+ থেকে Fe, আমার তো এটা কোশ্চেন আছে, হ্যাঁ যেটা দেওয়া আছে সেটাই লাগতেছে, তাহলে আমার তো চেঞ্জ করার দরকার নেই, তাহলে আমার যেটা দেওয়া আছে সেটাই লিখবো, -0.44, তাহলে আলটিমেটলি কত হয়, +0.76 -0.44 হচ্ছে কত, 0.32, +0.32, তো আমার অ্যান্সার হচ্ছে কত, +0.32 ভোল্ট। যেটা হচ্ছে +0.32 ভোল্ট। দেখো এখানে -0.32 হতেছে, এটা কিন্তু অ্যান্সার হবে না। আমি যদি একটু করে উল্টায় ফেলতাম, উল্টা পাল্টা করতাম, তাহলে কিন্তু আমার অ্যান্সার এটাই আসতো, ঠিক আছে। বাট বেশি কেয়ারফুল থাকতে হবে, কি হচ্ছে কি হচ্ছে না, কি হচ্ছে কি হচ্ছে না, এটা চেক করার জন্য একটু বেশি পরিমাণ কি করতে হবে, চেক করা থাকতে হবে। বুঝতে পেরেছো ম্যাথটা? আরো দুই একটা বোঝাই, আরো দুই একটা বোঝাইলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। দেখো এখানে কোষ সংকেত লিখছে, দেখো কোষ সংকেত লিখছে, তো এখানে ওর হচ্ছে 0, ওর হচ্ছে +2, জারণ সংখ্যা বাড়ছে, জারণ সংখ্যা বাড়া মানে কি, পোর্শনটা হয়েছে জারণ। তাহলে হ্যাঁ আমরা তো জানি কোষ সংকেত লেখার সময় প্রথমে অ্যানোড লিখে দুইটা টান দিয়ে তারপর হচ্ছে ক্যাথোডে যা হচ্ছে তা লিখি। প্রথমে জারণ লিখছে মানে প্রথমে অ্যানোডেরটাই লিখছে, তার মানে এটা রাইট লিখছে, হ্যাঁ সঠিকভাবে লিখেছে। তারপর ক্যাথোডে কি হইতেছে, দেখো ওর কাছে +2 ছিল, ও হয়ে গেল 0, +2 থেকে 0 হওয়া মানে কি জারণ সংখ্যা কি হয়ে যায়, জারণ সংখ্যা কি হয়, কমে যাওয়া, জারণ সংখ্যা কমলে কি বিজারণ, এই জিনিসটা বিজারণ। তাহলে হ্যাঁ ঠিকঠাক লিখছে, ঠিকঠাক লিখছে, ঠিক আছে। তো এখন আমাদের কাজ কি দেওয়া আছে সেটা দেখা না, খেয়াল করি আমি কি বলছিলাম, কি দেওয়া আছে সেটা দেখা না দেখা আমাদের কাজ, আমাদের কাজ হচ্ছে সমীকরণ সাজানো, আমাদের কাজ হচ্ছে সমীকরণ সাজানো। সমীকরণ কিভাবে সাজাতে হয়, এই যে ই নট সেল ইকুয়ালস টু ই নট অফ লেড পিবি পিবি2+, এটা প্রথমটা জারণ, প্রথমটা ই নট অফ জারণ প্লাস বিজারণ আর কি। তো প্রথমটা জারণ লিখছি কিনা ঠিক করে দেখো, এটা 0, এটা +2, হ্যাঁ 0 থেকে +2 আছে, জারণ সংখ্যা বাড়ছে, হ্যাঁ জারণ লিখছি, তার মানে এই বিয়োগটা জারণ বিভব লিখছি, তাহলে আমরা রাইট লিখছি। তারপর প্লাস ই অফ বিজারণ, বিজারণে কি আছে, কপার আছে না, কপার আছে না বিজারণে, তাহলে আমরা হচ্ছে কপারটা হচ্ছে বিজারণে লিখবো, ই নট অফ কপার 2+ থেকে কপার। দেখো জারণের সময় চার্জ সংখ্যাটা পরে হয় আর বিজারণের সময় চার্জ সংখ্যাটা আগে হয়, এটা একটু একটু এটা ক্লিয়ার করবো, ক্লিয়ার করে একটু চেক করে নেবো, চেক করে নেবো মানে কেমনে, এটা হচ্ছে +2, এখানে হচ্ছে 0, +2 থেকে 0-তে যাওয়া মানে জারণ সংখ্যা কমে যাবে, জারণ সংখ্যা কমে যাওয়া মানে কি বিভব, বিজারণ বিভব। তাহলে হ্যাঁ আমরা তো জানি ই অফ জারণ এটা, ই অফ বিজারণ এটা, তাহলে আমরা ঠিকঠাক লিখছি, কি করছে ঠিকঠাক লিখছি। এখন দেখবা কি দেওয়া আছে, এখন দেখবা কি দেওয়া আছে। দেখো তোমাকে, তোমার লাগবে পিবি থেকে পিবি2+, পিবি থেকে পিবি2+, কিন্তু তোমায় দেওয়া আছে কি, দেখো পিবি2+ থেকে পিবি,
ওই কি দেওয়া আছে pb2 প্লাস থেকে পিবি, তাহলে পিবি থেকে pb2 প্লাস কত হবে? পিবি থেকে pb2 প্লাস কত হবে? -0.13 হবে +0.13, উল্টা না? উল্টা। আচ্ছা, তাহলে এখানে লিখবো +0.13 লিখলাম, তারপরে সূত্রের প্লাসটা লিখলাম। তারপর দেখি অপারেটরটা Cu2 প্লাস থেকে Cu, হ্যাঁ আমার লাগতেছে Cu2 প্লাস থেকে Cu, তার মানে যেটা দেওয়া আছে সেটাই আমার লাগবে, তাহলে আমার আর কোনো চেঞ্জ করা লাগবে না। তাহলে আলটিমেটলি কত হয়? +0.34। আমি যদি যোগ করি 4 আর 3 7, 3 আর 1 4, 0.74 +0.47 ভোল্ট, তাহলে আমার আনসার হচ্ছে +0.47 ভোল্ট। বুঝতে পেরেছি? +0.47 ভোল্ট। এইভাবে প্রথমে লিখে ফেলবা কি হচ্ছে, মানে জারণ হচ্ছে বিজারণ হচ্ছে সেটা লিখবা। সেটা লিখার পরে দেখবা ওই কোষে কি হচ্ছে, জারণ হচ্ছে না বিজারণ হচ্ছে সেটা দেখবা। দেখার পরে দ্যাটস ঠিকঠাক হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, ওকে। তারপর এটা দেখো, এখানে কি লিখছে, নিকেল থেকে নিকেল আর সিলভার। দেখো নিকেল বেশি সক্রিয়, সিলভার কম সক্রিয়। আজ পিটাবে আমায়, এবার অনেক নিচে। আজ পিটাবে আমায়, মেঘে গোলা হাজি আজ পিটাবে আমায়। আজ পিটাবে মানে অনেক নিচে এ, কিন্তু অনেক নিচে মানে এটা হচ্ছে ক্যাথোডে যাবে। ক্যাথোডে যাওয়া মানে বিজারণ করবে। হ্যাঁ ঠিকঠাকই তো লিখছে, ঠিকঠাকই লিখছে। তাহলে আগে হচ্ছে অ্যানোডারটা লিখে কোষ সংকেত, এটা কোষ সংকেত না একটা, কোষ সংকেতটা আগে লিখে অ্যানোডারটা, তারপর লিখে ক্যাথোডারটা। লিখে দেখো এটা হচ্ছে নিকেলে 0 ছিল, এখানে +2 হয়েছে, তাহলে জারণ সংখ্যা বাড়ছে, জারণ সংখ্যা বাড়া মানে জারণ। তাহলে এখানে +1 হয়েছে, এখানে 0 হয়ে গেছে, জারণ সংখ্যা কি হয়েছে? কমছে। কম মানে বিজারণ, কম মানে কি বিজারণ। তাহলে হ্যাঁ, প্রথমে জারণ লিখছে, তারপর বিজারণ লিখছে, এবং অ্যানোড ক্যাথোড লিখছে, এবং কোষ সংকেতটা সঠিকভাবে লিখেছে। কোষ সংকেতটা কি সঠিকভাবে লিখেছে। আমাকে অবশ্যই চেক করতে হবে কোষ সংকেতটা সঠিকভাবে লিখেছে কিনা। সঠিকভাবে না লিখে তাও সমস্যা। হ্যাঁ, সঠিকভাবে কিভাবে লিখতে হয়? প্রথমে অ্যানোড লিখতে হয়, এরকম টান দিয়ে, তারপর হচ্ছে ক্যাথোডে যা হইতেছে তা লিখা হয়। যা হইতেছে মানে কি, অ্যানোডে জারণ হইতেছে সেটা লিখছে, 0 থেকে বেশি তাহলে জারণ হচ্ছে, ক্যাথোডে বিজারণ হইতেছে বেশি থেকে কম, বিজারণ হচ্ছে এটা লিখছে। যা হইতেছে তা লেখা, যা হইতেছে তা না লিখলে হচ্ছে আমার সমস্যা। ঠিক আছে? তাহলে এখন আমরা কি জানি, ই নট সেল। ই নট সেল সম্পর্কে জানি, ই অফ জারণ প্লাস ই অফ বিজারণ। ওই বাংলা লেখাটা লিখলাম না, আমরা জাস্ট একসাথে লিখে দিলাম, নিকেল থেকে নিকেল 2 প্লাস, প্লাস ই অফ সিলভার প্লাস থেকে সিলভার, সিলভার প্লাস থেকে কি হয় সিলভার। ঠিক আছে? এখন দেখো আমি এখানে একটু আবার রিচেক করে নেবো আমি ঠিকঠাক লিখছি কিনা। প্রথম একটা জারণ, তারপর একটা বিজারণ। 0 থেকে 2 তার মানে বাড়ছে জারণ, হ্যাঁ আমরা ঠিক লিখছি। +1 থেকে 0 তার মানে কমছে বিজারণ, হ্যাঁ আমরা ঠিক লিখছি। তার মানে কি লিখছি? ঠিক লিখছি। ঠিক আছে? যে জারণ হচ্ছে তাকে জারণে লিখছি, যে বিজারণ হচ্ছে তাকে বিজারণে লিখছি। ঠিক আছে? ওকে। তাহলে এখন আমরা দেখবো কি দেওয়া আছে। কি দেওয়া আছে? দেখো আমার দেওয়া আছে কিন্তু নিকেল 2 প্লাস থেকে নিকেল, কিন্তু আমার লাগবে হচ্ছে নিকেল থেকে নিকেল 2 প্লাস। আমার দেওয়া আছে কিন্তু নিকেল 2 প্লাস থেকে নিকেল, কিন্তু আমার লাগবে কি নিকেল থেকে নিকেল 2 প্লাস। হ্যাঁ, তাহলে সঠিক কি সঠিক না, উল্টাইতে হবে না। তা আমি জাস্ট কিছু করবো না, আমি জাস্ট এখানে বসাই দেবো। -0.25 দেওয়া আছে, আমি জাস্ট +0.25 বসাই দিবেন। সূত্রের কাজটা বসাই না। তারপর দেখো এটা সিল কি দেওয়া আছে, হ্যাঁ সিলভার থেকে সিলভার প্লাস একটা দেওয়া আছে, সিলভার প্লাস থেকে সিলভার একটা দেওয়া আছে, সিলভার প্লাস থেকে সিলভার একটা দেওয়া আছে। ঠিক আছে? সিলভার প্লাস থেকে সিলভার একটা দেওয়া আছে। তারপর কাহিনী হচ্ছে আমি হচ্ছে কি হবে এখানে +0.80 হবে। তাহলে আলটিমেটলি এখানে কত হবে? আমার যে অ্যান্সার হবে 1.050 হবে, এটা হচ্ছে ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে এই বিক্রিয়াটা, এই বিক্রিয়া দেওয়া নেই, দেওয়া থাকবে, যদিও এই বিক্রিয়ার মানগুলো দেওয়া নেই, but দেওয়া থাকবে, কোনো টেনশন করতে দরকার নেই। মানগুলো মুখস্থ করা লাগবে না, দেওয়া থাকবে। দেখো এখানে কি হয়েছে, আমি জাস্ট লিখি
কপার 0 ছিল, এখানে হচ্ছে কপার 2+ হয়েছে, আর এখানে ম্যাগনেসিয়াম 2+ ছিল, ম্যাগনেসিয়াম 0 হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো কপারের জারণ সংখ্যা বেড়েছে, কপারে হয়েছে জারণ হয়েছে, ম্যাগনেসিয়ামে হচ্ছে জারণ সংখ্যা হচ্ছে কমেছে, তাহলে ম্যাগনেসিয়াম কি হয়েছে, বিজারণ হয়েছে। ওকে, বিক্রিয়া যেটা হয়েছে সেটা লিখেছি। সক্রিয়তা সিরিজ আমরা পরে দেখবো, যদিও সক্রিয়তা সিরিজ অনুসারে এটা হয়তো ভুল, তো আমরা ভুল কিনা সঠিক এটা পরে দেখবো। বিক্রিয়াতে যা দিছে আমরা বিক্রিয়াটা লিখেছি, ঠিক আছে, বিক্রিয়া যা দিছে সেটা আমরা লিখেছি। সো আমরা যদি লিখি তাহলে কি হবে, ই অফ জারণ, জারণ মানে কি কপারের পোর্শনটা না, 0 থেকে 2+ হয়েছে মানে কি জারণ হয়েছে। দেখো এখানে তুমি হুট করে যদি বসাইতে যাইতে আগে ম্যাগনেসিয়াম শক্তি ছিল যে উপরে ছিল, ম্যাগনেসিয়ামকে কিন্তু জারণে বসানো হইতো, হ্যাঁ, কিন্তু না, আমরা ওইটা করব না, আমরা ওইটা না করে বিক্রিয়া অনুসারে করব, বিক্রিয়ায় কি হচ্ছে সেটা করব। ঠিক আছে, এটা পরের কথা, এটা এই বিক্রিয়া যেহেতু দিয়ে দিছে, তার মানে আমাকে এখানে আমার নিজের থেকে কিছু অ্যাজিউম করার দরকার নেই, বিক্রিয়ায় যা হচ্ছে আমাকে তাই লিখতে হবে। তাহলে বিক্রিয়া কি হচ্ছে, কপারেরটা হচ্ছে 0 থেকে 2+ হচ্ছে, আমি সেটা লিখতে হবে, কপার 0 থেকে কপার 2+। প্রথমে জারণটা লিখলাম প্লাস, তারপর হচ্ছে কারটা লিখবো, বিজারণটা লিখবো, তারপর কারটা লিখবো, বিজারণটা লিখবো, ই অফ এমজি 2+ থেকে এমজি, মিলছে কিনা দেখি, 0 থেকে 2+ বাড়ছে, হ্যাঁ জারণ, প্রথমে জারণটা লিখেছি, হ্যাঁ জারণ হয়েছে, এখানে জারণ, এটা জারণ হয়েছে, সেজন্য জারণ ভাবে লিখেছি। আর এই পোর্শনটা 2+ থেকে আসছে কোথায়, 0 তে, তার মানে বিজারণ হয়েছে, বিজারণ ভাবে লিখেছি। তার মানে এখন যা দেওয়া থাকবে তুমি এটা অনুসারে বানিয়ে দেখবে, আমার অ্যান্সার আসবে আলটিমেটলি -0.27, মাইনাস মাইনাস 2.70 ভোল্ট। ঠিক আছে, তো এখন আসলে মাইনাস আসার মানে কি, মাইনাস আসার মানে হচ্ছে বিক্রিয়াটা আসলে হবে না, বিক্রিয়াটা হওয়া সম্ভব না। হ্যাঁ, প্লাস আমাদের যে প্লাস আসছে, এই যে এখানে কোশ্চেনে প্লাস আসছে, এই কোশ্চেনে প্লাস আসছে, আগের কোশ্চেনে প্লাস আসছে, এগুলোর কারণ কি, এগুলোর কারণ হচ্ছে বিক্রিয়াটা আসলে সংগঠিত হবে, বিক্রিয়াটা আসলে কি স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হবে, বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হবে, কিন্তু এই বিক্রিয়াটা কোনোভাবে সংগঠিত হবে না। স্যার কেন বলো তো সংগঠিত হবে না? কারণ আমার ম্যাগনেসিয়াম হচ্ছে উপরে, কপার হচ্ছে নিচে, আমার দেওয়ার উচিত ছিল ম্যাগনেসিয়ামকে অ্যানোডে, কপারকে ক্যাথোডে, এটা দেওয়া উচিত ছিল, কিন্তু বিক্রিয়া অনুসারে দেখাচ্ছে কপারের কে কপার দেওয়া হয়েছে জারণ, কপারের জারণ মানে কপারকে দেওয়া আছে অ্যানোডে, আর ম্যাগনেসিয়ামে হয়েছে বিজারণ, ম্যাগনেসিয়ামকে দেওয়া আছে ক্যাথোডে। আমি যদি উল্টাপাল্টা সংযোগ দিই তাহলে কি বিক্রিয়া হবে? অবশ্যই হবে না, সেজন্য মাইনাস আসছে, মাইনাস আসার কারণে বিক্রিয়াটা কি আসলে সংগঠিত হবে না, বিক্রিয়াটা সুসংগঠিত হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আহ আরেকটা আসছে, দেখো সেটা হচ্ছে বলছে ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+, 0 থেকে 2+, হ্যাঁ জারণ হয়েছে, বাড়ছে জারণ, প্লাস থেকে 0 বিজারণ হয়েছে, তো আমরা লিখতে পারি ই অফ জারণ, ই অফ সেল ক্লোজ টু ই অফ জারণ প্লাস ই অফ বিজারণ। জারণে কি হয়েছে, ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+ হয়েছে, প্লাস বিজারণে কি হয়েছে, ই অফ সিলভার প্লাস থেকে সিলভার হয়েছে। আমি যদি লিখি, আমাকে কেটে দেওয়া আছে না, আমাকে কিন্তু উল্টাটা দেওয়া আছে, দেখো ক্যাডমিয়াম 2+ থেকে ক্যাডমিয়াম একটা দেওয়া আছে, কিন্তু আমার লাগবে হচ্ছে ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+, তাহলে কত হয়, +0.40 প্লাস সিলভার থেকে সিলভার প্লাস থেকে সিলভার, হ্যাঁ আমারও সিলভার প্লাস থেকে সিলভারটাই দেওয়া আছে, মানে যেটা লাগবে সেটাই দেওয়া আছে, তার মানে 0.80, দ্যাট ইজ 1.2 দেখছো, পজিটিভ আসছে, পজিটিভ আসে মানে বিক্রিয়াটা হবে, পজিটিভ আসে মানে বিক্রিয়াটা হবে, আসলে হবে, কারণ দেখো ক্যাডমিয়ামকে জারণ ইউজ করেছে, ক্যাডমিয়াম মোটামুটি উপরে অবস্থান করতেছে, আর আজ পিটাবে আমায়, আজ সিলভার তো অনেক নিচে অবস্থান করতেছে, সিলভার তো অবশ্যই ক্যাথোডে, তাহলে আমাদের যেরকম যাওয়ার কথা ছিল আমি সেভাবেই অ্যাড করেছি, তাহলে বিক্রিয়াটা হবে। যদি উল্টা পাল্টা অ্যাড করতাম তাহলে কি বিক্রিয়াটা হতো না। ঠিক আছে, তাহলে আমরা গ্যালভানিক কোষের ইএমএফ কত, ইএমএফ মানে ইসিএল আর কি, ইসিএল
equals to E of জারণ প্লাস E of বিজারণ। জারণটা কত দিছে? অ্যানোডে জারণীতে অ্যানোড -0.76, বিজারণ কত দিছে? +0.80, তো কত হবে? 0.404, 0.04, এই যে +0.04, ঠিক আছে, সেটা হচ্ছে ওর অ্যান্সার। জাস্ট নাথিং, যেটা দেওয়া আছে সেটা যোগ করে দিই। আমরা তো জানি ই নট সেল ইকুয়ালস টু জারণ প্লাস বিজারণ। জারণ একটা দেওয়া আছে -0.76 প্লাস বিজারণটা দেওয়া আছে 0.80, দুইটা যোগ করেছে, নাথিং এলস। আশা করছি বোঝা গেছে। আচ্ছা আচ্ছা, যে দুইটি তড়িৎদ্বার বিক্রিয়া দেয় না, জাস্ট আমরা আমাকে দেওয়া আছে এটা এবং এটা, বিচার বিভবের মান দেওয়া আছে, বলছে কি দুটি দ্বারা তৈরি কোষের মোট বিভব কত। তাহলে এখন তো আমাকে কোনো বিক্রিয়া টিক্রিয়া দেয় নাই, আমি জাস্ট ধরতে পারি যেহেতু জিঙ্ক বেশি সক্রিয় সিলভারের তুলনায়, তাহলে জিঙ্ক হবে অ্যানোডে আর সিলভার হবে ক্যাথোডে। তো আমরা যদি ওই যে কোষ বিক্রিয়াটা লিখি, তাহলে হবে ই নট সেল ইকুয়ালস টু ই নট অফ জিঙ্ক অ্যানোডে। তাহলে জিঙ্ক অ্যানোডে মানে কি? জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস প্লাস কপার ক্যাথোডে। কপার ক্যাথোডে মানে কপার, সরি সিলভার, সিলভার ক্যাথোডে, সিলভার থেকে সিলভার। এর তাহলে আমি ঠিকঠাক লিখেছি কিনা একটু চেক করে দেখি। 0 থেকে 2 প্লাস, হ্যাঁ জারণ সংখ্যা বাড়ছে, জারণ সংখ্যা বাড়া মানে জারণ, হ্যাঁ অ্যানোডে যেহেতু আছে, সে অ্যানোডে যেহেতু আছে সেজন্য জারণই লিখতে হবে, তো আমরা লিখেছি ফাইন। কিন্তু একটা জিনিস আমি তোমাকে বলে রাখতেছি, এখানে যেটা দেওয়া আছে কখনোই এটা এখানে বসাবা না, সেজন্য আমি তোমাকে কি দেওয়া আছে সেটা দেখতে মানা করি, ঠিক আছে? এটা দেখছো, এটা যেখানে দেওয়া আছে সেটা বসাইলেই ভুল, এটা বসাইলেই ভুল। কখন এটা দেওয়া আছে সেটা কখন বসাবা, শুধুমাত্র যদি কোষ সংকেত হয়, এটা তো কোষ সংকেত না, কোষ সংকেত হইলে বসাইতে পারবা, যেটা দেওয়া আছে সেটা বসাতে পারবা, সমস্যা নেই। কিন্তু যদি কোষ সংকেত না হয়, উ দেওয়া আছে উ, এটা তো কোষ সংকেত না, কোষ সংকেত মানে কি কোনো একটা চিহ্ন দিয়ে দুইটা পাশাপাশি লিখতে হয়, ঠিক আছে? কোষ সংকেত না হলে তাহলে লেখা যাবে না, কোষ সংকেত হলেই, কেবলমাত্র কোষ সংকেত হলেই এখানে যা দেওয়া আছে সেটা এখানে লেখা যাবে, ওটা কিন্তু কোষ সংকেত না, তাহলে লেখা যাবে না। কি হচ্ছে নিজের মাথায় খালে লিখতে হবে, 0 থেকে 2 প্লাস, তার মানে হ্যাঁ জারণ হচ্ছে, জারণ সংখ্যা বাড়তেছে, প্লাস থেকে 0 কমছে, তার মানে বিজারণ হচ্ছে, তাই আমি ঠিক লিখেছি, জারণ একটা জারণে লিখেছি, বিজারণ একটা বিজারণে লিখেছি, আমার আমার জিনিসটা হচ্ছে কি ঠিক হচ্ছে। তো ঠিক হলে আমরা কি করবো? সিম্পল, আমি কি দেওয়া আছে দেখবো, কি দেওয়া আছে দেখবো, দেখো আমাকে এটা দেওয়া আছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস একটা দেওয়া আছে, জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক একটা দেওয়া আছে কত? -0.76, কিন্তু আমার লাগবে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, উল্টাটা লাগবে না, জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক একটা দেওয়া আছে -0.76, কিন্তু আমার লাগবে উল্টাটা, সেজন্য আমি লিখবো হচ্ছে এখানে +0.76। আর সিলভার থেকে সিলভার প্লাসের, সিলভার প্লাস থেকে সিলভার একটা দেওয়া আছে, হ্যাঁ আমার এটাই লাগবে, আমার এটাই লাগবে, এখানে সিলভার প্লাস থেকে সিলভার একটা দেওয়া আছে। তাহলে কত? +0.8, দ্যাট ইজ কত? 1.564 প্লাস অফ দ্য সেম ভাবে আমি যদি আরেকটা জিনিস দেখাই, ম্যাগনেসিয়াম আর কপার, তো ম্যাগনেসিয়াম আর কপার, এই যে দেখো এখানে কোষ সংকেত দিয়ে দিছে, এখানে কি কোষ সংকেত দিয়ে দিছে, তো কোষ সংকেত যদি দিয়ে দিই, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 2 প্লাস, কপার, কপার 2 প্লাস, কোষ সংকেত দিছে, কোষ সংকেত যদি দিয়ে দেয়, কোষ সংকেত যদি দিয়ে দেয় তাহলে যা আছে তা বসাতে পারি আমরা, বলছিলাম, অথবা না বসালেও চলে, সমস্যা নেই, তুমি তোমার মতো করে বসাও। ই নট সেল ইকুয়ালস টু ই নট অফ, ম্যাগনেসিয়াম উপরে আছে, ম্যাগনেসিয়াম উপরে থাকলে ম্যাগনেসিয়াম অ্যানোডে যাবে, তাহলে ম্যাগনেসিয়ামের অ্যানোডের বিক্রিয়া, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2 প্লাস, আগে 0 ছিল এখন 2 প্লাস হয়েছে, বেড়েছে তার মানে জারণ, প্লাস ই নট অফ কপার 2 প্লাস থেকে কপার, তাহলে আগে ছিল 2 প্লাস এখন হয়ে গেছে 0, জারণ সংখ্যা কি হয়েছে? কমেছে, জারণ সংখ্যা কি হয়েছে? কমেছে, কমেছে হচ্ছে বিজারণ। তাহলে হ্যাঁ, এখন কি দেওয়া আছে সেটা দেখবো, ম্যাগনেসিয়াম 2 প্লাস থেকে ম্যাগনেসিয়াম দেওয়া আছে, কিন্তু আমার লাগবে কি ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2 প্লাস, দেখো এখানে দেওয়া আছে ম্যাগনেসিয়াম 2 প্লাস থেকে ম্যাগনেসিয়াম,
কিন্তু আমার লাগবে কি ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, উল্টাটা না? এটা -0.36, এটা হলে +2.36। আশা করি এতক্ষণ এটা জিনিসটা বুঝে যাওয়ার কথা। প্লাস কপার 2+ থেকে কপার দেওয়া আছে। হ্যাঁ, আমারও লাগবে এটা। আমার লাগবে কপার 2+ থেকে কপার। হ্যাঁ, আমার যেটা দেওয়া আছে সেটাই। আমার যেটা লাগবে সেটাই হচ্ছে দেওয়া আছে। সেটা আছে, তাহলে আমরা হচ্ছে এখানে জাস্ট সুন্দর করে বসাই দেবো। হচ্ছে আলটিমেটলি কত হয়? 2.7। হাইড্রোজেন তড়িৎদ্বারকে পিএইচ এত বিশিষ্ট একটি দ্রবণে ডুবাইলে বিভব কত হবে? অ্যান্সার হচ্ছে লগ অফ হাইড্রোজেনের যে পিএইচ H+ দেওয়া আছে সেটা। হাইড্রোজেনের H+ মানে আমরা কি জানি? 10⁻⁻⁻ পিএইচ। পিএইচ এর হলো 3। এখানে যদি 3 বসাই, এখানে হচ্ছে -8.314 × 10⁻⁻⁷ বড় একটা ক্যালকুলেশন আছে। এবার 8.314 298 19600, আর এখানে আমাদের স্পষ্ট বসাইছি, এখানে আসবে। দরকার নেই, একটা লাগবে। তারপর এটা কোষ সংখ্যা দেওয়া আছে, দেখো কোষ সংখ্যা ঠিক আছে কিনা চেক করি আগে আমরা। 0 থেকে 2+, বাড়ছে জারণ। 2+ থেকে 0, কমছে বিজারণ। হ্যাঁ, তাহলে ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট বসাই দিব। পি নট সেল, পি নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+, প্লাস পি নট অফ কপার 2+ থেকে কপার। চাইলে আবার চেক করে নিতে পারো ঠিক আছে কিনা। 0 থেকে 2+, বাড়ছে, তার মানে জারণ। হ্যাঁ, প্রথমে জারণেরটা লিখতে হয়ে লিখছি। 2+ থেকে 0, কমছে বিজারণ। বিজারণটা লিখতে হয়ে লিখছি। আহ, প্রমাণ কি দেওয়া আছে দেখো। এখন একটু হুঁশিয়ার দেখতে হবে। অ্যানোড এবং ক্যাথোডে প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে। প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে, তাহলে জিঙ্কের বিজারণ বিভব কোনটা? জিঙ্কের বিজারণ বিভব হচ্ছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক -0.76। কেন বিজারণ বিভব বলছি? দেখো, এই দুটার প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে। দেখি কি দেওয়া আছে, একটু খেয়াল করতে হবে কি দেওয়া আছে। বিজারণ বিভব দেওয়া আছে, দুটোটার কি দিচ্ছে? বিজারণ বিভব দেওয়া আছে। কিন্তু আমার জিঙ্কের তো জারণ বিভব লাগবে না, জিঙ্কের তো বিজারণ বিভব লাগবে না। জিঙ্কের বিজারণ বিভব বলতে এই জিনিসটা বোঝায়। জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, বুঝা ছিল? একটা হয়ে গেছে কমে, তাহলে কত কমে গেছে? কমে যাওয়া মানে কি? বিজারণ বিভব। বিজারণ, ওই বিজারণের সাথে যে বিভব সেটা হচ্ছে বিজারণ বিভব। জিঙ্কের বিজারণ বিভব দেওয়া আছে -0.76। ঠিক আছে, কিন্তু আমার লাগবে তো জারণ বিভব। এই জায়গায় একটু হুঁশিয়ার। তাহলে আমার বসাবো হচ্ছে 0.76 প্লাস কপারের বিজারণ বিভব দেওয়া আছে। কপারের বিজারণ বিভব বলতে কি? কপার 2+ থেকে কপার, তার মানে দেখো কি হয়েছে, এটা ছিল 2+, এটা হয়েছে 0। আলটিমেটলি কত? জারণ সংখ্যা কমেছে। জারণ সংখ্যা কমা মানে বিজারণ। বিজারণ তাহলে দেওয়া আছে 0.34। তাহলে হ্যাঁ, আমার এটা দেওয়া আছে, আমার লাগবেও এটা। আমার লাগবেও এটা। তাহলে হলো কত? 1.10 0. একটু হুঁশিয়ারে থাকতে হবে আমাকে। যদিও এর কথা না বলে বাংলা বাংলা কথাই বলে দেবে। বিজারণ বিভব, বিজারণ বিভব মানে হচ্ছে বিজারণের জন্য বিভব দেওয়া আছে। এটা হচ্ছে এটা 0 থেকে 2+, হচ্ছে এটা। কিন্তু আমার সমীকরণ অনুসারে লাগবে তো উল্টাটা, সেজন্য আমি উল্টাটা বসাচ্ছি। একটু কেয়ারফুল, এই ম্যাথটা স্পেশালি দু একবার করা উচিত। একটু কেয়ারফুল, বুঝে বুঝে। যেহেতু বিজারণ বিভব দেওয়া আছে, তার মানে এই জিনিসটা দেওয়া আছে, কিন্তু আমার এটা লাগবে না। আমার লাগবে হচ্ছে এটা, সেজন্য উল্টাই দিছি। ঠিক আছে। অর্ধবিক্রিয়া দেওয়া আছে দুইটা। দেখো,
H2O2 কে এখানে একটা সুন্দর একটা বিক্রিয়া দিচ্ছে, আসলে সুন্দর একটা বিক্রিয়া দিচ্ছে যে H2O2 কে MnO4 কে MnO4 মাইনাস দিয়ে জারণ করা হলো। দেখো এটা হচ্ছে জারক, এটা হচ্ছে কি জারক। জারক কোন বিক্রিয়া ঘটায়? জারক হচ্ছে আলটিমেটলি আমার বিজারণ বিক্রিয়া ঘটায়। জারক হচ্ছে কোন বিক্রিয়া ঘটায়? বিজারণ বিক্রিয়া ঘটায়। তাহলে এটা বিজারণ বিক্রিয়া ঘটাবে, তাহলে এটা কোথায় যাবে? ক্যাথোডে যাবে। আর এই জিনিসটা কোথায় যাবে? অ্যানোডে, অ্যানোডে যাবে। ঠিক আছে, তাহলে এই যে ক্যাথোডে গেছে, বিজারণ ইলেকট্রন গ্রহণ করছে এবং এই বিভবটা দেওয়া আছে এত। কিন্তু এখানে হাইড্রোজেনের বেলায় উল্টা জিনিসটা দেওয়া আছে, ও +2 ইলেকট্রন এটা দেওয়া আছে এত। কিন্তু আমার তো জানি H2O2 কোথায় যাবে? অ্যানোডে যাবে। H2O2 কোথায় যাবে? অ্যানোডে যাবে। অ্যানোডে হয় কি? অ্যানোডে হয় কি? জারণ। অ্যানোডে হয় কি? জারণ। কিন্তু আমার এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড। তো অ্যানোডের ক্ষেত্রে জারণ বিভব দেওয়ার কথা ছিল, কিন্তু আমাকে দিচ্ছে দেখো প্লাস ইলেকট্রন। প্লাস ইলেকট্রন গ্রহণ হচ্ছে দিচ্ছে, তাহলে এটা তো উল্টাটা দিচ্ছে আমাকে। তার মানে আমার এখান থেকে এটাকে বলতে পারি ই অফ বিজারণ, আর এটাকেও বলতে পারি ই অফ বিজারণ। কেন বিজারণ? দেখো এটা ইলেকট্রন গ্রহণ করার জন্য দিচ্ছে, এটা ইলেকট্রন গ্রহণ করার জন্য দিচ্ছে, সেজন্য বিজারণ। কিন্তু আমার এটা তো অ্যানোড, এই জন্য লাগবে তো জারণ। তার মানে এটা কি হবে? ই অফ জারণ কত হবে? -0.68 নিশ্চয়ই। তার মানে ইসেল কি? ইসেল হচ্ছে ই অফ জারণ ই অফ বিজারণ। তাহলে কত হয়? জারণ হচ্ছে -0.68, বিজারণ হচ্ছে 1.51। অটোমেটিক ক্যালকুলেশন করলে আসে হচ্ছে +0.83। একটু কেয়ারফুল বোঝা যায় যা বলছি। দেখো প্রথমে বলছি কি এটা হচ্ছে শক্তিশালী জারক, জারক করবে বিজারণ বিক্রিয়া, তাহলে এটা বিজারণ বিক্রিয়া মানে এটা ক্যাথোডে যাবে, এবং এটা ক্যাথোডে গেলে অবশ্যই এটা অ্যানোডে যেতে হবে। ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করছে, সেজন্য যে বিভবটা দিচ্ছে সেটা হচ্ছে বিজারণ বিভব। কিন্তু অ্যানোডের ক্ষেত্রেও কি দিয়ে দিচ্ছে? ভুলে ভুলে বা ইন্টেনশনালি প্লাস দিয়ে দিচ্ছে। তার মানে হচ্ছে অ্যানোডের ক্ষেত্রে বিজারণ বিভবটা দিয়ে দিচ্ছে, কিন্তু আমারটা লাগবে কি অ্যানোডের ক্ষেত্রে জারণ বিভবটা। জারণ বিভব মানে কি? বিজারণ বিভবকে মাইনাস করে দিলাম। আমরা ইসেল মানে কি জানি? ই অফ জারণ প্লাস ই অফ বিজারণ। এটা জারণটা বসালাম, তারপর হচ্ছে বিজারণটা বসালাম, দ্যাটস এটা বাই 0.83। ওকে, কোন বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে? স্বতঃস্ফূর্তভাবে ঘটার শর্ত হচ্ছে ই সেল 0 > 0, তার মানে ই সেল পজিটিভ হইতে হবে। ই সেল পজিটিভ হইতে হবে মানে ঠিকঠাক, মানে আমরা কিছুক্ষণ আগে করছিলাম না একটা জিনিস উল্টাপাল্টা, ক্যাথোড অ্যানোডকে ক্যাথোডে লাগানোর ফলে বিক্রিয়া হয় নাই, নেগেটিভ আসছে। হ্যাঁ, এখানে কোনটাকে ঠিকভাবে লাগানো হয়েছে সেটা আমাদের দেখতে হবে। কোনটাকে ঠিকভাবে লাগানো হয়েছে সেটা আমাকে দেখতে হবে। আমরা যদি নিচের থেকে দেখি, হ, এটা 2+ থেকে 0, তার মানে জারণ সংখ্যা কি হয়েছে? কমেছে জানা, তাহলে এটা বিজারণ। 3+0 থেকে 3+, জারণ সংখ্যা বাড়ছে, সেটা হচ্ছে জারণ। কে না কে বেগেবার এলো যেন সুস্মিতাকে পাবে ফিরে। তাহলে দেখো সুস্মিতা আগে, সুস্মিতা কি আগে? আগে থাকলে অ্যানোডে যাওয়ার কথা ছিল, অ্যানোডে গেলে জারণ হওয়ার কথা ছিল, আর এটা হচ্ছে ক্যাথোডে গিয়ে বিজারণ হওয়ার কথা ছিল। কিন্তু এখানে ঘটনাটা কি হয়েছে? উল্টা হয়েছে না? ঘটনাটা উল্টা হয়েছে না? তাহলে এটা তো কখনোই হবে না। এটা তো কি হবে না? কখনোই হবে না। ঠিক আছে, তাহলে প্রথমটা বাদ, মানে উল্টা পাল্টা লাগানো আছে প্রথমটা, মানে ডি নাম্বারটা, সেজন্য ডিটা বাদ। দেখো এখানে কি হয়েছে? 0 ছিল +1 হয়েছে, 0 ছিল +1 হয়েছে, এখানে কি হয়েছে?
জারণ হয়েছে, প্লাস ওয়ান ছিল জিরো হয়েছে, তার মানে কি হয়েছে, বিজারণ হয়েছে। তার মানে আমাদের সক্রিয়তা সিরিজ অনুযায়ী দেখি, হাই, মুলা, হাজি, আজি, পিটা ব্যাঙাই, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন হচ্ছে উপরে আছে, তো হাইড্রোজেন উপরে থাকলে সক্রিয় বেশি, সেটা অ্যানোডে যাওয়ার কথা ছিল, অ্যানোডে গিয়ে জারণ হওয়ার কথা ছিল। আর এই ক্যাথোডে যাওয়ার কথা ছিল, ক্যাথোডে গিয়ে বিজারণ হওয়ার কথা ছিল, কিন্তু ঘটনা হয়েছে কি উল্টা। এই বিজারণ হওয়ার কথা ছিল হয়ে গেছে জারণ, এই জারণ হওয়ার কথা ছিল হয়ে গেছে বিজারণ। তাহলে এটাও ভুল, এটাও ভুল, স্বতঃস্ফূর্ত হবে না, বিক্রিয়াই হবে না, ঠিক আছে। তাহলে এটা দুটো গেল। তারপর একটা দেখো, কপার জিরো প্লাস টু, প্লাস টু জিরো, কপার হয়ে গেছে, জারণ সংখ্যা বেড়ে গেছে, তাহলে হচ্ছে জারণ। জিঙ্কের জারণ সংখ্যা কমে গেছে, তাহলে হয় বিজারণ। হ্যাঁ, তো এখন আমরা কি জানি, জিঙ্ক উপরে কপার নিচে, জিঙ্ক উপরে থাকলে জিঙ্ক অ্যানোডে গিয়ে জারণ হওয়ার কথা ছিল, বাট এখানে হয়ে গেছে বিজারণ, তাহলে এটাও ঠিক না। তাহলে ঠিক সেম ভাবে দেখো, ক্যাডমিয়াম আর জিঙ্কের ক্ষেত্রে জিরো থেকে টু প্লাস জারণ, টু প্লাস থেকে জিঙ্ক বিজারণ। উপরে জিঙ্ক, নিচে হচ্ছে ক্যাডমিয়াম। তাহলে হ্যাঁ, জিঙ্ক অ্যানোডে যাওয়ার কথা ছিল, অ্যানোডে গিয়ে জারণ হওয়ার কথা ছিল, হ্যাঁ জিরো থেকে টু প্লাস, হ্যাঁ জারণ হয়েছে, তাহলে ঠিকঠাক, এটাই রাইট। যেরকম হওয়ার কথা ছিল সেরকমই হয়েছে, সে কারণে রাইট। এখন একটা বিক্রিয়া ঠিকভাবে সাজানো আছে দেখতেছি, আর বাকি তিনটা সাজানো নেই, তাহলে একটাও ঘটবে না নিচের তিনটা, শুধুমাত্র এ নাম্বার বিক্রিয়াটা ঘটবে, ঠিক আছে। এই জিঙ্ক আর ক্যাথোড, এটা জিঙ্ক আর কপার, এটা করার দরকার নেই, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা করতে করতে, প্লাস 1.1 ভোল্ট ঠিকঠাক ভাবে লাগালে আর কি, ঠিকঠাক ভাবে লাগালে আর কি, উল্টা লাগালে তো মাইনাস হয়ে যাবে। তড়িৎদ্বার হবে তো কপার, সেম, ই অফ অ্যানোড প্লাস ই অফ ক্যাথোড, এগুলো আর কিছু না, সিম্পল। আচ্ছা, এখানে দেখো, এখানে প্লাস টু, এখানে প্লাস ওয়ান, বলছে ইলেকট্রন স্থানান্তর সংখ্যা কত। তুমি এদিকে চার্জের সাথে এদিকে চার্জ জাস্ট গুণ করে দিবা, এদিকে চার্জ দুই, এদিকে চার্জ এক, তাহলে কত, দুই একে দুই। ধরো বিক্রিয়া দিছে, এটা অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, আরটা হচ্ছে তোমার দিছে হচ্ছে জিঙ্ক থেকে, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। এখানে কয়টা ইলেকট্রনের আদান প্রদান হবে, সিম্পল, 3 দুগুণে 6টা, ঠিক আছে। জাস্ট গুণ করে দেবা, 3 × 2, 1 × 2, জাস্ট গুণ করে দিলে হয়ে যাবে কতটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে সেটা, ঠিক আছে। ওকে, সিম্পল, বাস আর কিছু নাই। তো আমাদের মোটামুটি চ্যাপ্টারটা এখানে ক্লোজ বলা যায়, তড়িৎ রসায়ন শেষ।